কি করে, সব সময় কিন্তু এরকম নিউক্লিয় জালিকা হিসেবে থাকে না, কখনো আবার ক্রোমোজোম বানিয়ে ফেলে। আবার ক্রোমোজোমটা কি জিনিস? তো সেরকম ক্ষেত্রে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, দিয়ে যে ক্ষতিগ্রস্ত কোষগুলো তৈরি হয়, সেগুলো থেকে কিন্তু টিউমার, ক্যান্সার ভবিষ্যতে এগুলো হতে পারে। হ্যাঁ, কিছু কিছু জিন কারোর সাথে মিলবে, যার জন্য তো আমার স্ট্রেট হেয়ার, আরো একজনের স্ট্রেট হেয়ার। তারপর এম দশায় কি চেক করা হবে? এই যে মেটাফেজ অ্যানাফেজের মাঝে যে বেম তন্তুগুলো গঠিত হয়েছে, তো নইলে কিন্তু ক্রোমোজোম দুটো ভাগ হতে পারবে না। এই কোষটা যখন বিভাজিত হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি চলে এসেছি তোমাদের বর্ণালী ম্যাম আরও একটা চ্যাপ্টার নিয়ে, জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারের আজকে আমরা কোন পার্টটা পড়ব? কোষ বিভাজন ও কোষ চক্র। কোষ বিভাজন ও কোষ চক্র, এই পার্টটা কিন্তু আজকে আমরা পুরোটা কমপ্লিট করতে চলেছি একদম ফাইনাল শটে। তোমাদের একদম প্রপার রিভিশন কিন্তু আজকের এই ক্লাসে টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করছি কোষ বিভাজন ও কোষ চক্র এই চ্যাপ্টারটা। তো ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন চলে আসি। দেখো, এর আগের ইয়ারেই ক্লাস 9-এই কিন্তু তোমরা অলরেডি কোষ সম্পর্কে পড়েছো, তাই তো? কোষ কথার অর্থ কি? কোষ কি জিনিস? তোমরা একটাই কথা বলবে, ম্যাম কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। একদম ঠিক। তাহলে কোষ বলতে আমরা কি বুঝি? দেখো, কোষ বলতে আমরা কি বুঝি? জীবের গঠনগত ও কার্যগত একক, রাইট? তার মানে আমাদের এই দেহ সব কি নিয়ে গঠিত? এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। যারা এককোষী প্রাণী তাদের একটা কোষ নিয়ে গঠিত, যারা বহুকোষী প্রাণী মানে আমরা, তাদের কোষগুলো কি? অনেকগুলো কোষ নিয়ে গঠিত। তাহলে বহুকোষী প্রাণী সৃষ্টি হলো কি করে? কি করে হলো? একটা সেল থেকে, মানে একটা কোষ থেকে একাধিক কোষ কিভাবে তৈরি হলো? তার মানে কোষ বিভাজন হয়, তাই না? কোষ বিভাজিত না হলে একটা কোষ থেকে কোষের সংখ্যা বাড়তে পারতো না। তার মানে কোষ বিভাজন হয় এবং কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এই কোষ বিভাজন কিভাবে হয় সেটাই আমরা পড়বো। এবার এই একটা কোষের একটা নির্দিষ্ট লাইফ সাইকেল রয়েছে। মানে একটা কোষের জীবন স্টার্ট হলো, ধরো একটা সদ্যজাত কোষ, মানে এই যে জীবদেহের গঠনগত কার্যগত একক কি বললাম? কোষ। আচ্ছা, কোষের একটা নর্মাল স্ট্রাকচার আমি বলে দিই, যেটা না জানলে কিন্তু তোমাদের কোষ বিভাজন পড়তে অসুবিধা হবে। এই ধরো একটা কোষ, কোষের একদম বেসিক স্ট্রাকচার যদি আমি বলি, একদম বাইরে কি থাকে? একদম বাইরে থাকে কি? কোষ পর্দা। ভেতরে কি থাকে? ভেতরে থাকে এরকম একটা এক ধরনের অর্ধতরল পদার্থ, যেটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। এটাকে কি বলবো? সাইটোপ্লাজম। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে? একটা ঘন দানাদার বস্তু রয়েছে, এটাকে বলবো কি? নিউক্লিয়াস। বোঝা গেল? তাহলে এই তিনটে জিনিস, সেটা যে কোনো অর্গানিজমেরই কোষ হোক না কেন, সেটা এককোষী জীব হোক, সেটা কোনো প্রাণী হোক, সেটা কোনো উদ্ভিদ হোক, এই তিনটে জিনিস কিন্তু থাকতেই হবে। এবার কিছু কিছু জিনিস ভ্যারি করে, এর মধ্যে থাকে ওর মধ্যে থাকে না, সেটা আলাদা ব্যাপার। তো আমাদের কোষ বিভাজন যেহেতু আমরা পড়ছি, কোষ বিভাজন জানতে গেলে আমাদের কি জানতে হবে? এই নিউক্লিয়াস সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো একটা বেসিক আইডিয়া আমরা জেনে নিই। এই নিউক্লিয়াস কেমন দেখতে হয়? আমি যদি একটা নিউক্লিয়াসকে এখানে দেখাই, এই নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকে। নিউক্লিয়াসের পর্দাকে কি বলা হয়? নিউক্লিয় পর্দা। কি থাকে? নিউক্লিয় পর্দা থাকে। এই নিউক্লিয়াসের ভেতরে আরো একটা ঘন দানাদার বস্তু দেখতে পাওয়া যায়। এটাকে আমরা কি বলি? এটাকে বলি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এর মধ্যে একটা তরল পদার্থ দেখতে পাওয়া যায়, অর্ধ তরল পদার্থ, পুরো লিকুইড তো নয়, সেমি লিকুইড। এটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আর এর মধ্যে এক ধরনের জালিকা দেখতে পাওয়া যায়, তাই তো আজকে আমরা পড়বো। এর মধ্যে কি থাকে? এক ধরনের জালিকা দেখতে পাওয়া যায়। এটাকে আমরা কি বলবো? নিউক্লিও জালিকা। ক্লিয়ার?
তাহলে এই চারটে জিনিস কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই যে নিউক্লিয় জালিকা পড়লাম, এই নিউক্লিয় জালিকাটা কি বলতো? এই নিউক্লিয় জালিকাটা হচ্ছে এক ধরনের ডিএনএ। এটা কি? নিউক্লিয় জালিকাটা হচ্ছে কি নিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে এমন জিনিস যেটা আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। মানে বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক মানে এই যে আমার হাইট লম্বা না শর্ট হবে, আমার স্কিন কালার ডার্ক হবে নাকি লাইট হবে, বা আমি দেখতে কেমন হব, আমার চোখের মনির কালারটা কেমন হবে, বা আমার কি বলবো, আমার কথা বলার বৈশিষ্ট্য কেমন হবে, এই সমস্ত কিছু, আমার অর্গানিজমগুলো কি কি তৈরি হবে, এত আমাদের বডির যত ক্যারেক্টার রয়েছে, যত বৈশিষ্ট্য রয়েছে, কে মেনটেন করে? এই ডিএনএ। এই ডিএনএর মধ্যে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু একক, যে ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোকে বলি আমরা জিন। ডিএনএর মধ্যে ক্ষুদ্র এককগুলোকে আমরা কি বলি? জিন। আর এই এক একটা জিন আমাদের এক একটা বৈশিষ্ট্যের জন্য রেসপন্সিবল। কোনো জিন আমাদের স্কিন কালার তৈরি করছে, কোনো জিন আমাদের হেয়ার টাইপ তৈরি করছে, যে আমার হেয়ারটা স্ট্রেট হবে না আমার হেয়ারটা লং হবে না কার্লি হবে না ওয়েভি হবে, এগুলোও জিন মেনটেন করছে। আমি ডার্ক স্কিন কালারের হব না লাইট স্কিন কালারের হব, আমার হাইট শর্ট হবে না টল হবে, এই সবগুলো কে মেনটেন করছে? জিন মেনটেন করে। কে মেনটেন করে? জিন। আর জিন কার মধ্যে থাকে? ডিএনএর মধ্যে থাকে। আর এই কোষ যখন বিভাজন হয়, অ্যাকচুয়ালি এই ডিএনএর ওপর বেস করেই বিভাজনটা হয়। কারণ কোষ বিভাজন মানে কি? একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হচ্ছে, তাহলে একটা কোষের মধ্যে যে পরিমাণ ডিএনএ রয়েছে, নতুন কোষটার মধ্যেও সেই পরিমাণ ডিএনএ তো বানাতে হবে, কারণ ডিএনএই তো মেন জিনিস, কোষের জেনেটিক বস্তুই তো ডিএনএ। তাহলে নতুন কোষটার মধ্যেও এই প্রপার ডিএনএটাকে তৈরি হতে হবে, তবে গিয়ে ওই কোষটাও কিন্তু সেম বৈশিষ্ট্য ধারণ করতে পারবে। তাহলে এই ডিএনএর সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। এই ডিএনএ কি করে? সবসময় কিন্তু এরকম নিউক্লিয় জালিকা হিসেবে থাকে না, কখনো আবার ক্রোমোজোম বানিয়ে ফেলে। আবার ক্রোমোজোমটা কি জিনিস চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই চলে আসি ক্রোমোজোম সম্পর্কে আমাদের একটা আইডিয়া। ধরো কোষ যে বিভাজিত হচ্ছে, আমি এখানে আরেকবার বলে দিই। দেখো, কোষ বিভাজন করার আগে একটা কথা বলি, এই যে কোষ, ধরো এখানে একটা কোষ রয়েছে, এই একটা কোষ, এই কোষটা যখন বিভাজিত হবে, এখান থেকে দুটো কোষ তৈরি হলো, ঠিক আছে? এবার এই কোষের মধ্যে যা যা মেটেরিয়ালস রয়েছে, এর মধ্যেও কিন্তু তাই তাই মেটেরিয়াল প্রেজেন্ট থাকবে। তাহলে এই যে বিভাজন হয়ে নতুন কোষ তৈরি করলো, এই কোষের মধ্যে যা যা উপাদান থাকবে, সেই সব উপাদানগুলোকে এতে ভাগ করে দেবে। তাহলে এই কোষের মধ্যে এবার বিভাজনের সময় বিভাজন দু রকম ভাবে হয়। কোষের বিভাজন দু রকম ভাবে হয়। আগে কোষ বিভাজন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নাও, তারপর আমরা ক্রোমোজোম সম্পর্কে আসছি। কোষ বিভাজন সম্পর্কে একটা জাস্ট আইডিয়া। কি আইডিয়া? না, এই যে কোষ ছিল, কোষের মধ্যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ গুলো এইভাবে পেঁচিয়ে ছিল, মানে নিউক্লিয় জালিকা হিসেবে ছিল। এবার এই কোষটা বিভাজন করতে যাবে, বিভাজন দুটো ধাপে হবে। একটা ধাপ, ফার্স্ট ধাপ কি? ফার্স্ট ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস। ম্যাম ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস কথার অর্থ হচ্ছে, ক্যারিও মানে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে প্রথমে কার বিভাজন হবে? কোষের নিউক্লিয়াসের বিভাজন হবে। তাহলে এই ধাপে কি সম্পন্ন হচ্ছে? ফার্স্ট ধাপে কি সম্পন্ন হচ্ছে? কোষ একটাই থাকছে, নিউক্লিয়াস কটা হয়ে গেল? নিউক্লিয়াস দুটো হয়ে গেল, ঠিক আছে? নিউক্লিয়াস দুটো হয়ে গেল, এটা বলছি ক্যারিওকাইনেসিস। সেকেন্ড ধাপ যেটা, সেকেন্ড ধাপে কি হবে? সাইটোকাইনেসিস। সাইটো, এটা হচ্ছে সাইটোপ্লাজমকে বোঝাচ্ছে, সাইটো মানে সাইটোপ্লাজমকে বোঝাচ্ছে, আর কাইনেসিস মানে বিভাজন। তাহলে এটা মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এরপরে কোষটার সাথে কি পরিবর্তন হবে? কোষটার এরকম ভাবে খাঁজ তৈরি হবে, এখানে দুটো নিউক্লিয়াস ছিল, আলটিমেটলি এখান থেকে দুটো কোষ
তৈরি হয়ে গেল। আলটিমেটলি দুটো কোষ তৈরি হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কি বলছি? সাইটোকাইনেসিস। তো কোষ যখন বিভাজিত হয় এই দুটো মেন দশা হয়, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে হয় সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এরপর কি হবে? এবার এখানে একটা ব্যাপার আছে, ডিএনএ। এই যে ডিএনএ, প্রত্যেকটার মধ্যে আমি পেঁচানো ডিএনএ এঁকেছি। যখন এই ক্যারিওকাইনেসিস হবে, ডিএনএ এইভাবে যদি পেঁচিয়ে থাকে, দুজনকে সমানভাবে ভাগ করে দিতে পারবে না কোষটা। তোমার কাছে কিছু একটা জিনিস মানে আনঅর্গানাইজড ভাবে রয়েছে, ধরো তোমার কাছে 50টা জামা কাপড় রয়েছে, আগোছালোভাবে দলা পাকিয়ে রয়েছে। তুমি চাইছো 25টা একজনকে দিতে, 25টা একজনকে দিতে। তুমি পারবে ওখান থেকে না গুনে ঠিকঠাক করে দিতে? পারবে না। কিন্তু যদি তুমি পার্ট করে ভাঁজ করে রাখো এক একটা জামা, তাহলে ওখান থেকে ভালো করে গুনে গুনে তুমি 25টা করে ভাগ করে দিতে পারবে। সেম ওয়েতে কোষ কি করে? কোষ নিউক্লিয়াসকে বিভাজিত করার আগে তার দেখতে হচ্ছে কি, আমাকে সমান দুটো নিউক্লিয়াস বানাতে হবে, আমার দুটো নিউক্লিয়াসের সমান জেনেটিক মেটেরিয়াল মানে সমান ডিএনএ প্রদান করতে হবে। তাহলে ডিএনএটাকে আমি একটু অর্গানাইজড ওয়েতে গুছিয়ে নিই, মানে ডিএনএটাকে একটু প্যাক করে নিই, প্যাকিং করবে। এই ডিএনএ প্যাকেজিং পদ্ধতিতে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি হয়। মানে ডিএনএ এই যে কুণ্ডলীকৃত অবস্থা, মানে এই ডিএনএর যে কুণ্ডলীকৃত অবস্থা ছিল, ডিএনএ অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়? এরকম ধরনের দেখতে হয়। দেখো, ডিএনএ এরকম দেখতে হয়, দেখেছো নিশ্চয়ই ডিএনএর এরকম স্ট্রাকচার। তো এই ডিএনএ গুলো একটু অর্গানাইজড হবে, মানে অর্গানাইজড হওয়াটাকে আমরা কি বলছি? প্যাকিং, ডিএনএ প্যাকেজিং। তো এই ডিএনএ অর্গানাইজড হয়ে কেমন অর্গানাইজড হবে? এইভাবে অর্গানাইজড হয়ে যাবে। এর মধ্যে প্রচুর ঘনীভূত হবে, মানে প্রচুর পেঁচিয়ে 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 মানে প্রচুর ফোল্ড করেছো। ধরো তুমি জামাটাকে মানে একটা বড় শাড়িকে ফোল্ড করে এইটুকু করে ফেলেছো, তাহলে খুব অর্গানাইজড হয়ে গেল। তো এরকম লম্বা একটা ডিএনএ সে অর্গানাইজড হয়ে ছোট্ট ক্রোমোজোম তৈরি করে ফেললো। তাহলে এইভাবে কিন্তু প্রচুর ডিএনএ গুলো পেঁচিয়ে 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 এই ক্রোমোজোম তৈরি করেছে। এবার যখন এরকম ক্রোমোজোম তৈরি হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই আমি গুনে গুনে ক্রোমোজোমগুলোকে দুটো নিউক্লিয়াসে ভাগ করে দিতে পারবো, তাই না? তাহলে এই ডিএনএ থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হয়? তাহলে কোষ বিভাজনের সময় যখন নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, তখন এই ডিএনএ গুলো অর্গানাইজড ওয়েতে প্যাকিং হয়ে ক্রোমোজোম তৈরি করে, তারপরে ক্রোমোজোমের ডিভিশন হয়। তাহলে ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? ক্রোমোজোম তৈরি হয়। কখন হয়? কোষ বিভাজনের সময়। ক্লিয়ার? এবার দেখো, এবার আসি ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। ঠিক আছে, তো ফার্স্টে ছিল ডিএনএ। ধরো এটা ছিল ডিএনএ। এটা একটা ডিএনএ। এই ডিএনএটা একা একা পেঁচাবে না, এ যখন পেঁচাবে আরো কিছু প্রোটিনকে নিজের সাথে নিয়ে নেবে। কি কি প্রোটিন নেবে? কিছু হিস্টোন প্রোটিন, কিছু নন হিস্টোন প্রোটিন। ডিএনএ একটা ম্যাক্রোমলিকিউল, এ আরো কিছু ম্যাক্রোমলিকিউলের সাথে যুক্ত হবে। কি কি? হিস্টোন প্রোটিন। ধরো এই একটা প্রোটিন, এই একটা প্রোটিন, এরম ভাবে 8খানা হিস্টোন প্রোটিন পরপর যুক্ত হবে। 8খানা হিস্টোন প্রোটিন পরপর যুক্ত হলো, পেছনে 4টে, এপাশে 4টে। এই 8খানা হিস্টোন প্রোটিনকে বলা হয় হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার। তো ডিএনএ কি করবে? ডিএনএ এগুলোকে পেঁচাবে, এইভাবে ওইভাবে পেঁচিয়ে এলো, দুটো করে প্যাচ দিল। তো এইভাবে প্যাচ দিতে 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 দেখতে পাচ্ছ এই একটা প্যাচ। এবার যে প্যাচ দিয়ে দেবে, বাইরে থেকে এখানে একজন আরেকটা হিস্টোন প্রোটিন, মানে এটাও এক ধরনের হিস্টোন প্রোটিন, এ করে দেবে কি? ক্লিপ, আটকা দিল। মানে এই কম্প্যাক্ট একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখানে হিস্টোন প্রোটিন আর ডিএনএ পেঁচিয়ে একটা প্যাকিং হয়ে গেল। তো এইভাবে দেখো প্যাকিং হচ্ছে, প্যাকিং হতে হতে এইভাবে পেঁচাতে 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 যায়। এইভাবে পেঁচাতে পেঁচাতে নিজেদের মধ্যে আরো ঘনীভূত হয়ে যায়। মানে এই যে প্যাচগুলো হলো, এবার এই এক একটা প্যাচ, মানে ধরো এই এখান থেকে এই একটা প্যাচ, এই একটা প্যাচ, এই একটা প্যাচ, এই একটা প্যাচ, মানে এইভাবে পেঁচাতে পেঁচাতে নিজেদের মধ্যে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে ফেলছে। এইটাকে আমরা কি বলছি? এই যে কম্প্যাক্ট স্ট্রাকচারটাকে সোলেনয়েড মডেল। এইভাবে আরো ঘনীভূত হচ্ছে। এবার যখন ঘনীভূত হচ্ছে, এর সাথে কিছু নন হিস্টোন প্রোটিন চলে আসছে, এখানে কিছু নন হিস্টোন প্রোটিন এর সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে,
তাহলে হিস্টোন প্রোটিন আর কিছু নন হিস্টোন প্রোটিন পরপর পরপর যুক্ত হয়ে এই ঘনীভূত ক্রোমোজোম তৈরি হচ্ছে। তার মানে এই যে সোলেনয়েড মডেল তৈরি হচ্ছিল, এই মডেলগুলো এরকম আরও পেঁচাই, পেঁচাতে পেঁচাতে এর সাথে কি কিছু আবার নন হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে যায়, এই নন হিস্টোন প্রোটিন আরও পেঁচাচ্ছে। তাহলে কত প্যাচ তোমাদের মনে, ধরো এইভাবে লুপগুলো এর সাথে পেঁচাচ্ছে, বুঝা গেছে? তাহলে এইভাবে পেঁচাতে পেঁচাতে এই যে ঘনীভূত অবস্থা, এটাই কিন্তু ক্রোমোজোম বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইভাবে ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে ক্রোমোজোম ডিএনএরই পরিবর্তিত রূপ। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে কি কি রয়েছে? ডিএনএ রয়েছে, হিস্টোন প্রোটিন রয়েছে, হিস্টোন প্রোটিন রয়েছে, নন হিস্টোন প্রোটিন রয়েছে, নন হিস্টোন প্রোটিন রয়েছে, আর কি রয়েছে? হিস্টোন, নন হিস্টোন প্রোটিন, আর কিছু পরিমাণ আরএনএ প্রেজেন্ট থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, কিছু পরিমাণ আরএনএ প্রেজেন্ট থাকে। এইভাবে ঘনীভূত যে স্ট্রাকচারটা তৈরি করলো, এগুলো হচ্ছে ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক আমরা দেখছি। কি দেখলাম? ডিএনএ প্রোটিনের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে ক্রোমোজোম বানালো, আর এই ক্রোমোজোমের এই নির্দিষ্ট লোকাসে কে প্রেজেন্ট থাকে? জিন প্রেজেন্ট থাকে। না বুঝলাম না জিনটা কি। ডিএনএ এর সাথে প্রোটিন যুক্ত হয়ে যে ক্রোমোজোম বানাচ্ছে এটা বুঝলাম, কিন্তু জিনটা কি? ধরো ডিএনএর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি রয়েছে? এই ভেতরের সিঁড়ির মতন অংশগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। এই সিঁড়ির মতন অংশগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস পেয়ার। এর মধ্যে কি কি বেস থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো তোমরা পড়েছো। এই যে নাইট্রোজেন বেসগুলো পরপর পরপর রয়েছে, ধরে নাও আমি একটা ডিএনএ সিকোয়েন্স দেখাচ্ছি, এখানে রয়েছে অ্যাডেনিন, তারপর রয়েছে গুয়ানিন, তারপর রয়েছে থাইমিন, তারপরে সাইটোসিন, আবার সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, এইভাবে ধরো চলছে। এইভাবে চলতে চলতে এখান থেকে এই পর্যন্ত ধরো প্রায় 500টা বেস রয়েছে, 500টা বেস পেয়ার রয়েছে। আর এর ধরো প্রত্যেকটা মানুষের মধ্যে এই সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়। তোমার মধ্যে যদি এই সিকোয়েন্সটা থাকে, আরেকজনের মধ্যে এই এটি এই জায়গাটা চেঞ্জ হতে পারে, কারোর মধ্যে এই সিটা চেঞ্জ হতে পারে। তো একটা জিন তৈরি হয় 500টা বেস পেয়ার নিয়ে, কয়েক হাজার বেস পেয়ার নিয়ে, কয়েক লক্ষ বেস পেয়ার নিয়ে, সব থেকে ছোটটা হচ্ছে 100টা বেস পেয়ার নিয়ে, সব থেকে ছোট জিন। তাহলে বুঝতে পারছো 100টা বেস পেয়ার মানে কি? ওর মধ্যে 100টা কি কি পরপর সাজানো রয়েছে। তো প্রত্যেকের মধ্যে কি ওই 100টা পরপর ওইভাবেই সাজানো থাকবে? না, থাকে না বলেই প্রত্যেকের ক্যারেক্টার আলাদা। তুমি একটা মানুষকে আর একটা মানুষের সাথে হুবহু সেম দেখতে পাও না, এই কারণেই, কারণ প্রত্যেকের ডিএনএর মধ্যে এই যে নাইট্রোজেন বেসগুলো পরস্পর উল্টো পাল্টাভাবে সাজানো থাকে। কারোর সাথে কারোর পুরোপুরি 100% ম্যাচ হয়ই না। বাবা মার সাথে 95% ম্যাচ হয়, কিন্তু কারোর সাথে 100% ম্যাচ তো হবেই না। ওই জন্য তো ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা সব জানতে পারি। তাহলে এই কারণে প্রত্যেকের মধ্যে এই সিকোয়েন্সগুলো চেঞ্জ থাকে, আর এই সিকোয়েন্সগুলোই একটা নির্দিষ্ট সংখ্যায়, এক একটা সিকোয়েন্স হচ্ছে এক একটা জিন। কোনো জিন 500টা বেস পেয়ার নিয়ে হতে পারে, কোনো জিন 100টা বেস পেয়ার নিয়ে হতে পারে, কোনোটা কয়েক লক্ষ বেস পেয়ার নিয়ে হতে পারে। আর ওই সিকোয়েন্সের বেস পেয়ারটা ধরো অমুক একটা কাজ করলো। ধরো আমি যদি বলি এই সিকোয়েন্সটা স্ট্রেট হেয়ারের জন্য দায়ী, তাহলে যাদের যাদের স্ট্রেট হেয়ার তাদের মধ্যে এই সিকোয়েন্সটা রয়েছে। হ্যাঁ, এবার সব জিন তো মিলে যাবে না, আমাদের একটা ক্রোমোজোমে প্রায় 35,000 জিন থাকে। তাহলে ভাবো যে কত জিন রয়েছে, আমাদের প্রচুর ক্রোমোজোম থাকে, আমাদের কতগুলো টোটাল 46টা ক্রোমোজোম। তাহলে হ্যাঁ, কিছু কিছু জিন কারোর সাথে মিলবে, যার জন্য তো আমার স্ট্রেট হেয়ার, আরও একজনের স্ট্রেট হেয়ার, কারণ ওই জিনটা মিলে গেছে, ওই সিকোয়েন্সটা নিশ্চয়ই মিলে গেছে, তাই জন্য ওরও স্ট্রেট হেয়ার আমারও স্ট্রেট হেয়ার, দুজনের কার্লি হেয়ার, তার মানে ওর ওই জিনটা মিলে গেছে, ওই চুলের জন্য যে জিনটা। তো এইভাবেই তো মানে ইয়ে করে করে দেখা হয়েছে, মানে যারা রিসার্চ করেছে তারা তো এইভাবেই বের করেছে যে স্ট্রেট হেয়ারের জিন কোনটা, কার্ল হেয়ারের জিন কোনটা, এইভাবেই কিন্তু বুঝতে পেরেছে বিভিন্ন মানুষের মধ্যে পরীক্ষা করতে করতে। তাহলে বোঝা গেছে আশা করি জিন জিনিসটা কি, তোমরা এবার বুঝতে পেরেছো। তাহলে এই জিন যদি ডিএনএরই কিছুটা অংশ হয়, তাহলে এই ডিএনএই পেঁচিয়ে পেঁচিয়ে তো ক্রোমোজোম হচ্ছে, তাহলে এর মধ্যেই জিনগুলো রয়েছে সব। আর এই ক্রোমোজোমের মধ্যে জিন কোথায় থাকে নির্দিষ্ট প্রপার লোকেশন বলা তো মুশকিল, তাই জন্য ওগুলোকে কি বলা হয়, এক একটা বিন্দু দেখালেও মানে খুব ইয়ে হবে, একটা বিন্দু তুমি দেখাতে পারো না যে ওই জায়গায়, ওই বিন্দুর মধ্যেও যে কতগুলো জিন প্রেজেন্ট তার ঠিক নেই।
এই কারণে বলা হয় একটা নির্দিষ্ট লোকাসে জিন প্রেজেন্ট থাকে। তাহলে ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে কি প্রেজেন্ট থাকে? জিন উপস্থিত থাকে। তাহলে ডিএনএ কি, ক্রোমোজোম কি, জিন কি বোঝা গেল? ক্রোমোজোম নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নেই না, আর কোনো প্রবলেম নেই। এবার ক্রোমোজোমের সংখ্যাটা আমরা জেনে নিই। ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোম কয় প্রকারের হয়? ক্রোমোজোম আমাদের মানুষের ক্ষেত্রে যদি দেখি, মানুষের মধ্যে টোটাল ক্রোমোজোম কতগুলো? মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কতগুলো? ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি, বা এটাকে আমি 23 জোড়াও বলতে পারি। কেন 23 জোড়া বলতে পারি কেন? কারণ এক একটা জোড়া ক্রোমোজোম পুরোপুরি সেম হয়, হুবহু সেম হয়। এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নাম্বার জোড়া, এটা 2, 3, 4, 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এটা 23। কটা জোড়া রয়েছে? 23টা জোড়া রয়েছে। আর এই এক একটা জোড়া দেখো সেম সেম দেখতে, পাশেরটার সাথে আবার কোনো মিল নেই। তাহলে এই যে এক একটা জোড়ার মধ্যে দুটো করে ক্রোমোজোম সেম। এবার তোমরা বলবে ম্যাম ওখানে সোজা একটা দাগ আছে, আপনি আঁকছেন এরকম ডবল, এই দুটোর মানে কি? এই দুটোর মানে হচ্ছে এই জায়গায় ক্রোমোজোমের মধ্যে একটা ডিএনএ প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? এই জায়গায় ক্রোমোজোমের মধ্যে ধরো সিঙ্গেল ডিএনএ প্রেজেন্ট রয়েছে। এই ক্রোমোজোমটাকে মানে যখন কোষ বিভাজন করবে, কোষ বিভাজন করলে কটা নিউক্লিয়াস তৈরি হবে? দুটো নিউক্লিয়াস তৈরি হবে। তো এই দুটো নিউক্লিয়াসে যাওয়ার আগে এ কি করবে? এর আরেকটা জেরক্স কপি বানিয়ে নেবে, সেম ওয়েতে আরেকটা জেরক্স কপি বানিয়ে নেবে, দিয়ে কিন্তু এক জায়গায় কানেক্টেড থাকবে। তো দুটো কোষে যাওয়ার আগে যে একটা এই যে সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছ, এই সিঙ্গেল লাইনটা ডাবল হয়ে যায়। তার মানে এই একটা ক্রোমোজোম কি হয়ে যাবে? এই একটা ক্রোমোজোম এরকম ভাবে ডাবল হয়ে যাবে, মানে এই একটা লাইন, এই একটা লাইন কিন্তু এক জায়গায় কানেক্টেড থাকবে। এও কিরকম হয়ে যাবে? মানে এই একটা লাইন, এই আর একটা লাইন কিন্তু এক জায়গায় কানেক্টেড থাকবে। তো এরকম ডাবল হয়ে যায়। ডাবল কেন হয়? কারণ এইটাও সেম, এটাও সেম, এরই জেরক্স কপি বানিয়েছে। যখন দুটো কোষে ভাগ হবে, তো যাতে একটা লাইন ওদিকে চলে যায়, একটা লাইন এদিকে চলে যায়, তাহলে দুটো কোষেই সমান ডিএনএ চলে যাবে, তাহলে কোনো জিন বাদ পড়বে না দুটো কোষে যেতে গেলে। তো ওইটাই যে সিঙ্গেল আর ডাবল, এটা মানে গোলাবে না। সিঙ্গেল ডাবল এই কারণেই বলা হচ্ছে কারণ একটা রেপ্লিকেশনের আগে আর একটা রেপ্লিকেশনের পরে, মানে কোষ বিভাজনের আগে একটা, কোষ বিভাজনের পরে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা? আচ্ছা আচ্ছা, তাহলে কি বলছি, এক একটা ক্রোমোজোম, যে ক্রোমোজোমগুলো ধরো এই একটা জোড়ার দুটো ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমকে পরস্পরে কি বলা হয়? সমসংস্থ ক্রোমোজোম। কি বলবো? সমসংস্থ ক্রোমোজোম বলবো, যারা হুবহু সেম। কি বলবো? সমসংস্থ ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি? আকৃতি একই হবে, তারপরে একই জিন প্রেজেন্ট থাকবে, একই জিন উপস্থিত থাকবে, তাদেরকে বলছি আমরা কি? সমসংস্থ ক্রোমোজোম। এরা কি নির্দিষ্ট কোনো জোড়ার হবে, ধরো এটা যদি 2 নম্বর জোড়া হয় তাহলে 2 নম্বর জোড়ার দুটো ক্রোমোজোম। কিন্তু অসমসংস্থ ক্রোমোজোম কাকে বলে? ধরো এই একটা জোড়া, এটা ধরো 1 নম্বর জোড়া, এটা ধরো 2 নম্বর জোড়া, তাহলে এই ক্রোমোজোমটার সাথে এই ক্রোমোজোমটার কোনো মিল আছে কি? না। তাহলে এরা হয়ে যাচ্ছে কি? এরা হয়ে যাবে অসমসংস্থ ক্রোমোজোম হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে অসমসংস্থ ক্রোমোজোম, যারা দুটো ভিন্ন গ্রুপের মধ্যে রয়েছে, যাদের মধ্যে কোনো মিল নেই। এর মধ্যে হাইটের জিন থাকলে এর মধ্যে স্কিনের জিন আছে, এর মধ্যে ব্লাড গ্রুপের জিন থাকলে এর মধ্যে ধরো অন্য জিন রয়েছে। ঠিক আছে, মানে কোনো মিল নেই। এর মধ্যে আলাদা আলাদা জিন রয়েছে যেগুলো আলাদা বৈশিষ্ট্য মেনটেন করে, এর মধ্যে আলাদা জিন রয়েছে যেগুলো আলাদা বৈশিষ্ট্য মেনটেন করে। বোঝা গেছে? তাহলে এই গেল সমসংস্থ অসমসংস্থ। আর আমাদের বডিতে টোটাল
23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এই 23 জোড়া ক্রোমোজোমকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? এই 23 জোড়া ক্রোমোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে ক্রোমোজোমের প্রকারভেদ যদি আমরা দেখি, ক্রোমোজোমের প্রকারভেদ কয় প্রকার? দু প্রকার। একটা হচ্ছে অটোজোম, অটোজোম অথবা এটাকে দেহ ক্রোমোজোমও বলা যায়, অটোজোম অথবা দেহ ক্রোমোজোম। আর এটা কি? এটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। দেখো এই ছবিটাই প্রথম যে 22 জোড়া রয়েছে এই পর্যন্ত টোটাল যত ক্রোমোজোম রয়েছে এই পুরোগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে অটোজোম। কেন অটোজোম? কারণ এই ক্রোমোজোমগুলোর মধ্যে যা যা জিন রয়েছে, যা যা বৈশিষ্ট্যটা মেনটেন করে, সব দেহ রিলেটেড বৈশিষ্ট্য মেনটেন করে, দেহের বিভিন্ন কাজ মেনটেন করে, তাই জন্য এগুলো সব অটোজোম। আর লাস্ট যে জোড়াটা রয়েছে এইটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে সেক্স ক্রোমোজোম। কারণ এটা কি? এটা মানুষের লিঙ্গ নির্ধারণ করে থাকে। এবার মহিলাদের ক্ষেত্রে এই 23 নম্বর ক্রোমোজোম দুটোই এক্স হয়। কাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে এটা একটা এক্স হয়, একটা ওয়াই হয়। তাহলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এরা সমসমস্থ নয়। মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স সেক্স ক্রোমোজোমটা কিন্তু সমসমস্থ, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটা ছোট হয় আর একটা বড় হয়, এক্স ওয়াই দুটো ভিন্ন রকমের হয়, অসমসমস্ত ক্রোমোজোম। বোঝা গেছে? তাহলে সেক্স ক্রোমোজোম 1 জোড়া, অটোজোম 22 জোড়া। অটোজোম কতগুলো রয়েছে? অটোজোম হচ্ছে 22 জোড়া, যেগুলো দেহের বিভিন্ন কাজকে মেনটেন করছে। আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত ক্রোমোজোম? আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা অলরেডি ওখানে বলে দিয়েছি, তো এটার দরকার নেই। ক্রোমোজোমের সংখ্যা অলরেডি বলে দিয়েছি, এখানেই বলে দিয়েছি, এখানে টোটাল ক্রোমোজোমের সংখ্যা বলে দিয়েছি। আচ্ছা, এবার ক্রোমোজোমের গঠন দেখে নিই আমরা। কি কি রয়েছে? ক্রোমাটিড, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, স্যাটেলাইট, টেলোমিয়ার। ভালো করে দেখো, ছবিটা আঁকছি। ক্রোমোজোমের এই গঠনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো এখানে একটা সিম্পল ক্রোমোজোম দেখিয়েছে, তারপরে রেপ্লিকেশন হওয়ার পর ক্রোমোজোম কেমন হয় সেটাও দেখিয়েছে। ভালো করে দেখো ছবিটা, এখান থেকে আঁকি। ফার্স্টে ধরো স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট কোনো ক্রোমোজোমে থাকতেও পারে, কোনো ক্রোমোজোমে নাও থাকতে পারে। এই ধরো একটা ক্রোমোজোম, ঠিক আছে? এই ধরো একটা ক্রোমোজোম, এর একদম শুরুর অংশটাকে কি বলছি আমরা? এটাকে বলছি স্যাটেলাইট। তো কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকতেও পারে, কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট নাও থাকতে পারে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম বলা হয়, স্যাট ক্রোমোজোম বলা হয়। এই স্যাট কথার অর্থ কি? সাইন অ্যাডেনো থাইমোনিউক্লিনিকো। স্যাট কথার ফুল ফর্ম কি? সাইন অ্যাডেনো থাইমোনিউক্লিনিকো। ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে ডিএনএ বিহীন অংশ। এটার মানে হচ্ছে ডিএনএ বিহীন অংশ, যেখানে ডিএনএ প্রেজেন্ট থাকে না। এটা হয়ে যাচ্ছে স্যাটেলাইট, একদম ক্রোমোজোমের শুরুতে থাকে। তারপর এই যে পুরো বাহুটা দেখতে পাচ্ছ, ক্রোমোজোমের বাহু, এই ক্রোমোজোমের বাহুকে কি বলা হবে? ক্রোমোজোমের বাহুকে বলা হবে ক্রোমাটিড। ক্রোমোজোমের বাহুকে কি বলা হবে? ক্রোমাটিড। ঠিক আছে? এবার এই ক্রোমোজোমের বাহুর মধ্যে দিয়ে কি যাবে? ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে যাবে, তাই না? এর মধ্যে কি রয়েছে? এইভাবে
ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে গেছে। দেখো খুব সহজভাবে ডিএনএটাকে দেখাচ্ছি। ডিএনএ কেমন পেঁচাই অলরেডি তোমরা দেখে নিয়েছো। ডিএনএ কেমন ভাবে পেঁচাই, দেখো এইভাবে দুটো ডিএনএ আঁকলাম। কেন দুটো ডিএনএ আঁকলাম পরে বোঝাচ্ছি, দাঁড়াও। দুটো ডিএনএ এই কারণেই আঁকলাম কারণ ডিএনএ কিন্তু রেপ্লিকেটেড হয়। ডিএনএ কি করে? রেপ্লিকেট করে। কখন রেপ্লিকেট করে? যখন কোষ বিভাজন হওয়ার সময় বললাম যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, তো দুটো কোষকে একটা ডিএনএ দিতে গেলে তো ডিএনএটাকে কাটতে হবে, তা করে না। তো ডিএনএ কি করে? সেম নিজের মতন আরেকটা কপি তৈরি করে ফেলে। আর এই কপিটা এখনো পর্যন্ত একসাথেই রয়েছে, এই দুটো জেরক্স কপি এখনো পর্যন্ত একসাথে রয়েছে। পরে কি হবে? পরে এই যে সেন্ট্রোমিয়ার, এই যে অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। একটা প্রাথমিক খাঁজ দেখতে পাওয়া যায়। এই খাঁজযুক্ত অঞ্চল, যে জায়গাটায় কি ডিএনএ গুলো খুব কম্প্যাক্ট ভাবে লেগে থাকে একে অপরের সাথে, এই খাঁজ বরাবর এরা কিন্তু আলাদা হতে পারে না। বাকি এই ক্রোমাটিড মানে এটা একটা বাহুতে ভাগ হয়ে যাবে, এই ডিএনএটা আর একটা বাহুতে ভাগ হয়ে যাবে, এখানেও এ আর একটা ভাগে ভাগ হয়ে যাবে, এ আর একটা ভাগে ভাগ হয়ে যাবে। তখন এরকম টেট্রাড মানে চারটে এরকম অবস্থা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই কারণে কিন্তু তখন ডিএনএটাকে এরকম ডাবল দেখাবে। তো আমরা সিঙ্গেল গঠনটা দেখেছি, এখানে দুটো ডিএনএ দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে বললাম কি? প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ। গৌণ খাঁজ কোনটাকে বলবো? মুখ্য খাঁজ ছাড়াও আর একটা অতিরিক্ত খাঁজ দেখতে পাওয়া যায়, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো গৌণ খাঁজ। তাহলে এটা কি? এটাকে বলবো গৌণ খাঁজ। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি রয়েছে? স্যাটেলাইট অলরেডি বলে দিয়েছি। টেলোমিয়ার। টেলোমিয়ার অঞ্চল একদম এন্ড পোর্শনটা, ক্রোমোজোমের একদম এন্ড পোর্শনটাকে বলা হয় কি? টেলোমিয়ার অঞ্চল। এই গেল ক্রোমোজোমের মুখ্য প্রধান প্রধান অংশগুলো। এবার বলি এই কুণ্ডলীকৃত অংশগুলোকে বলা হয় ক্রোমোনিমাটা। এই কুণ্ডলীকৃত অংশগুলোকে কি বলা হয়? ক্রোমোনিমাটা। আর এই ক্রোমোনিমাটা মানে এই যে প্যাঁচানোগুলো দু রকমের হতে পারে, একটা প্যারানেমিক কুণ্ডলী আর একটা প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারানেমিক কুণ্ডলী আর একটা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। মানে এই ডিএনএ গুলো যদি পরস্পরের সাথে, ধরো এখানে তো অনেকগুলো ডিএনএ একসাথে পেঁচাই, তো ডিএনএ গুলো যদি পরস্পরের সাথে এরকম সাধারণভাবে পেঁচাতে থাকে, তাহলে কি এদেরকে সহজেই পরবর্তীকালে পৃথক করা যায়। তাহলে সহজেই যাদের পৃথক করা যায় তাদেরকে, সেই ধরনের প্যাচকে বলছি প্যারানেমিক কুণ্ডলী। আর প্লেকটোনেমিক কুণ্ডলী, ধরো এ এমনভাবে একে অপরের সাথে পেঁচিয়ে থাকে, এটা একটা ডিএনএ, ধরো এর সাথে আর একটা ডিএনএ এইভাবে পেঁচিয়ে রয়েছে, এমনভাবে পেঁচিয়ে থাকে যে এদের সহজে কিন্তু পৃথক করা যায় না। তাহলে এদেরকে কি বলা হচ্ছে? প্লেকটোনেমিক কুণ্ডলী। ঠিক আছে, এটা হচ্ছে প্লেকটোনেমিক কুণ্ডলী, এদেরকে পৃথক করা যায় না। তো ক্রোমোনিমার মধ্যে এরকম দু ধরনের কুণ্ডলী কিন্তু দেখতে পাওয়া যায়। আর কি আছে? আর কিছু নেই। এবার এই যে ক্রোমোজোমের সরল গঠন আমরা দেখলাম, এই ক্রোমোজোমের সরল গঠন অনুযায়ী মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে চারটে ভাগে ভাগ করা যায়। কি কি? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে চারটি ভাগে ভাগ করা যায়। অদ্ভুত। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ। আচ্ছা, কয় প্রকার হয়? দেখো, এক হয় মেটাসেন্ট্রিক, তারপরে হয় সাবমেটাসেন্ট্রিক, তারপরে হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর হয় টেলোসেন্ট্রিক। আচ্ছা, এগুলো কিরকম দেখতে হয়? দেখো, মেটাসেন্ট্রিক মানে এই ধরো ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের একদম মিডিলে হবে সেন্ট্রোমিয়ারটা,
একদম কোথায় মিডিলে অবস্থান করবে, সেন্ট্রোমিয়ার একদম মাঝে অবস্থান করে। তাহলে কি লিখব, সেন্ট্রোমিয়ার মাঝে অবস্থিত। তাহলে এই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলছি, মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক কেমন হবে, আচ্ছা ক্রোমোজোমগুলোকে না আমি এইভাবে এঁকে দিচ্ছি। কেমন হয়ে যাচ্ছে, আচ্ছা এটা গেল মিডিলে। সাবমেটা মানে মিডিলের একটু এদিক ওদিক হবে, মিডিলের একটু এদিক ওদিক হবে। তাহলে একদম মাঝ বরাবর না হয়ে একটু সাইডে অবস্থান করে, এটা গেল সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কি, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে একদম এন্ড পোর্শনে, যেখানে একটা বাহু অনেক ছোট একটা বাহু অনেকটা বড় হবে। তাহলে এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার একটি দিকে অবস্থান করে, ফলে দুটি বাহু অসমান হয়। আর টেলোসেন্ট্রিক মানে একদম টেলোমিয়ার অঞ্চলে যদি সেন্ট্রোমিয়ারটা থাকে, সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার অঞ্চলে থাকবে। সেন্ট্রোমিয়ার কোথায় প্রেজেন্ট থাকবে, টেলোমিয়ার অঞ্চলে উপস্থিত থাকবে। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু আমরা এই চারটে ভাগে ক্রোমোজোমকে ভাগ করতে পারি। বোঝা গেছে? আচ্ছা আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা চলো এবার চলে আসি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলেছি, যে ক্রোমোজোম কিন্তু ডিএনএ কি কি নিয়ে গঠিত, ডিএনএ, হিস্টোন, নন হিস্টোন, প্রোটিন প্লাস আরএনএ নিয়ে গঠিত। এত কিছু পড়ে ফেলেছি, তো ডিএনএ এর গঠনটা কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। দেখো এখানে সুন্দর একটা ডিএনএ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ডিএনএটা অ্যাকচুয়ালি গঠিত হয়েছে কি দিয়ে, ডিএনএটা গঠিত হয়েছে বেশ কিছু, একটা ডিএনএ কি কি নিয়ে গঠিত হয়েছে, ডিএনএ এর মধ্যে থাকে 5 কার্বন শর্করা, মানে একটা কার্বোহাইড্রেট। এই 5 কার্বন শর্করাটার নাম কি, ডিঅক্সিরাইবোজ শর্করা। কি থাকবে, ডিঅক্সিরাইবোজ শর্করা। কেমন দেখতে হয় এই ডিঅক্সিরাইবোজ শর্করাকে, এই উপরে একটা অক্সিজেন থাকে, এটা একটা পেন্টোজ সুগার, আর এখানে থাকে কি ফসফেট গ্রুপ পরে যুক্ত থাকে। যাই হোক ফসফেট গ্রুপ এখন যুক্ত করার দরকার নেই। এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিঅক্সি এই কারণে, কারণ এই 2 নম্বর কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন উপস্থিত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিঅক্সিরাইবোজ শর্করা। এবার এই ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে আর কি কি যুক্ত থাকে, এখানে আমরা দেখি আর কি কি যুক্ত থাকে। 5 কার্বন শর্করা, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি কি টাইপের হতে পারে, নাইট্রোজেন বেস পিউরিন, এখানে লিখব নাইট্রোজেন বেস হতে পারে আইদার পিউরিন বেস, আর হতে পারে পিরিমিডিন বেস। পিউরিন বেস কি কি, পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। পিরিমিডিন বেস কি কি, থাইমিন আর সাইটোসিন। তাহলে লিখে দিই এগুলো, অ্যাডেনিন, গুয়ানিন এই দুটোকে বলা হয় পিউরিন বেস, আর থাইমিন আর সাইটোসিন, থাইমিন আর সাইটোসিন এই দুটো হয়ে যাচ্ছে পিরিমিডিন বেস, এগুলোও প্রেজেন্ট থাকে। তাহলে এই থাইমিন সাইটোসিন এই ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে যুক্ত হবে। তো যে কোনো একটা ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে একটা করে নাইট্রোজেন বেস যুক্ত থাকে।
তো না, নাইট্রোজেন বেস যুক্ত করে দিলাম। আর কি থাকে, আর থাকে ফসফেট গ্রুপ। আর কি থাকবে, আর থাকবে ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপটা কোথায় যুক্ত থাকবে, এই জায়গায় যুক্ত থাকবে। তাহলে এই যে পুরো স্ট্রাকচারটা হয়ে গেল, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। কি বলবো, নিউক্লিওটাইড। কোন অংশটাকে, এই অংশটাকে, এই অংশটাকে আমরা কি বলছি, নিউক্লিওটাইড। এরকম একাধিক নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড চেন তৈরি করে, যেটাকে আমরা ডিএনএ বলি। তাহলে কি বলবো, একাধিক নিউক্লিওটাইড, একাধিক নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন বা ডিএনএ গঠন করে। বোঝা গেল? তাহলে কিভাবে অ্যাকচুয়ালি এই পরপর পলিনিউক্লিওটাইড চেনগুলো যুক্ত হয়, একটু স্ট্রাকচারটা দেখে নিই। দেখো, এটা হচ্ছে একটা নাইট্রোজেন, মানে একটা ধরে নাও এর মধ্যে অ্যাডেনিন আছে, এখানে কি রয়েছে, ফসফেট। এটা একটা নিউক্লিওটাইড হলো। এপাশে আমি আরেকটা নিউক্লিওটাইড রাখছি, কিন্তু সেটাকে উল্টোভাবে আঁকবো। দেখো, উল্টো করে আঁকলাম। কেন উল্টো করে আঁকলাম, কারণ 1 নম্বরের হাতেই কিন্তু কে যুক্ত থাকে, 1 নম্বর হাতেই কোনো না কোনো নাইট্রোজেন বেস যুক্ত থাকবে। তো এখানে ধরো থাইমিন যুক্ত হয়ে গেল। আর এই ফসফেটটা হয় 3 নম্বর কার্বনে, নয় 5 নম্বর কার্বনে যুক্ত থাকবে। কার্বন কি জিনিস বুঝতে পারছো না, তাহলে বলে দিই, এই যে একটা পেন্টোজ শর্করা, এই প্রত্যেকটার, এটা ধরো 1 নাম্বার কার্বন, এখানে কিন্তু কার্বন রয়েছে, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এই জায়গাটায় 4 নাম্বার কার্বন রয়েছে, এই জায়গায় 5 নাম্বার কার্বন রয়েছে। 5খানা কার্বন যুক্ত শর্করা, তাই জন্য পেন্টোজ শর্করা বলা হয়। তো এই 1 নাম্বার কার্বনের হাতেই সবসময় কে যুক্ত থাকবে, নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে। আর ফসফেট সবসময় হয় 3 নাম্বারের সাথে, নয় 5 নাম্বারের সাথে, যে কোনো একটার সাথে যুক্ত হতে পারবে। তো এখানে ফসফেটটাকে আমি কার সাথে যুক্ত করেছি, 3 নাম্বারের সাথে। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা 5-এর সাথে যুক্ত করব, কারণ এইভাবে আমরা ডিএনএটাকে বানাবো। তাহলে এই যে দুটো নিউক্লিওটাইড আমি পাশাপাশি আঁকলাম, দুটো নিউক্লিওটাইডকে পাশাপাশি এঁকেছি, এই দুটো নিউক্লিওটাইড কি হবে, এদের মধ্যে এই যে অ্যাডেনিন আর থাইমিন, এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যাবে। এটা কি, হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়ে যাবে, যার ফলে দুটো নিউক্লিওটাইড পরস্পর জুড়ে গেল। বাহ, জুড়ে গেল। তাহলে এইভাবে পরপর পরপর আমরা আরও নিউক্লিওটাইড জুড়ি। তো এখানে আর একটা নিউক্লিওটাইড আমি এঁকে দিই। তাহলে এইভাবে পরপর পরপর, দেখো 5-এর সাথে এই ফসফেটটা যুক্ত হয়ে গেল। এখানে ধরো আরেকটা ফসফেট রয়েছে, এর সাথে রয়েছে কি, ধরো গুয়ানিন রয়েছে। আচ্ছা, এ পাশে আমি একটা আঁকি, ধরো এখানে রয়েছে সাইটোসিন। তো এ পাশে এক পাশের গুলো উল্টো উল্টোই হবে, ঠিক আছে, এক পাশের গুলো উল্টো উল্টোই হবে, আর এক পাশের গুলো সোজা সোজা হতে থাকবে। তো আর একটা যদি আঁকি আমি, কি করছি আমি, দাঁড়ো, আচ্ছা এখানটা ধরে নাও অ্যাডেনিন রয়েছে। আচ্ছা এখানটা ধরে নাও, এখানটা ধরে নাও থাইমিন রয়েছে, এই ফসফেটটা যুক্ত হলো। তো এইভাবে কিন্তু পরপর পরপর কন্টিনিউ চলছে, আর এদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হতেই থাকছে। এবার এই হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার একটা নিয়ম আছে। কি কি, সব সময় এটা মাথায় রাখবে, অ্যাডেনিনের সাথে সবসময় কে যুক্ত হবে, থাইমিনই যুক্ত হবে। এটা নিয়ম, অ্যাডেনিনের সাথেই থাইমিনকে যুক্ত হতে হবে। আর গুয়ানিনকে সবসময় সাইটোসিনের সাথেই যুক্ত হতে হবে। তবে এদের মধ্যে ত্রিবন্ধনী তৈরি হবে। এখানে কটা, ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনী তৈরি হয়, আর এদের মধ্যে ডাবল বন্ড বা দ্বিবন্ধনী তৈরি হয়। এটা একদম ফিক্সড নিয়ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকের সাথে ফসফেট যুক্ত হয়েছে। এই যে সুগার, মানে এটা তো সুগার,
শর্করাকে আমরা সুগার বলতে পারি। এই যে সুগার আর ফসফেট এই দুটো যে যুক্ত হচ্ছে, এদের মধ্যে যে বন্ধনীটা, এটা কি ধরনের বন্ধনী? এটা হয়ে যাচ্ছে এস্টার বন্ধনী। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে এস্টার বন্ধনী। তাহলে এইভাবে পরপর পরপর একটা একটা করে নিউক্লিওটাইড জুড়তে জুড়তে একটা দ্বিতন্ত্রী হেলিক্স গঠন তৈরি হচ্ছে। কারণ দেখো ডিএনএ কেমন দেখতে, এরকম দেখতে। তাহলে এর মাঝে কি রয়েছে, এরকম সিঁড়ি রয়েছে। তাহলে এই যে তন্ত্রীর কথা বলছি, এখানে একটা তন্ত্রী দেখলাম, এখানে একটা তন্ত্রী দেখতে পাচ্ছি, এখানে আর একটা তন্ত্রী দেখতে পাচ্ছি, তাই তো, আর একটা তন্ত্রী দেখতে পাচ্ছি। তন্ত্রীগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হচ্ছে? তন্ত্রীগুলো তৈরি হচ্ছে এই যে সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, এইভাবে পরপর যুক্ত হচ্ছে। এই সুগারের পাশে এখানেও একটা সুগার আছে, ঠিক আছে, আবার ফসফেট আছে, আবার সুগার আছে, আবার ফসফেট আছে, আবার সুগার আছে, আবার ফসফেট আছে, আবার সুগার আছে, এইভাবে পরপর চলছে তো। হ্যাঁ, এবার প্রত্যেকটা সুগারের সাথে কি একটা করে নাইট্রোজেন বেস যুক্ত রয়েছে। এই সুগারের নাইট্রোজেন বেস, এই সুগারের নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গেল, এই সুগারের নাইট্রোজেন বেস, এই সুগারের নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গেল। তো এইভাবে তো সিঁড়িগুলো তৈরি হচ্ছে। তাহলে এই মাঝের এই সিঁড়িগুলো এইভাবে তৈরি হচ্ছে। তাহলে এই যে দুটো তন্ত্রী, এরা কি হবে, পরস্পর এইভাবে পেঁচাতে পেঁচাতে চলে যাবে। 3 ডাইমেনশনালি এ কি করবে, এদের মধ্যে পেঁচাতে পেঁচাতে চলে যাবে। তাহলে এইটাকে কি বলা হচ্ছে, ডিএনএর দ্বিতন্ত্রী হেলিক্স গঠন। দ্বিতন্ত্রী হেলিক্স গঠন এভাবে তৈরি হচ্ছে। বোঝা গেছে ডিএনএ স্ট্রাকচার। তাহলে ডিএনএ কি নিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি হয়, 5 কার্বন যুক্ত একটা ডিঅক্সিরাইবোজ শর্করা। নাইট্রোজেন বেস, কি নাইট্রোজেন বেস থাকে, পিউরিন বেস, পিরিমিডিন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আর থাকছে তার সাথে একটা ফসফেট গ্রুপ। এভাবে একাধিক নিউক্লিওটাইড পরপর পরপর যুক্ত হয়ে কি তৈরি করছে, একটা দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি করছে। আর এই দ্বিতন্ত্রী ডিএনএর সবসময় এই প্রান্তগুলোকে একটাকে 3 প্রাইম লেখা হয়, আর একটাকে 5 প্রাইম লেখা হয়। আবার যেটা 5 প্রাইম সেটা নিচে এসে 3 হয়ে যাচ্ছে, মানে এটা এই যে সেটা নিচে এসে 3 হয়ে যাচ্ছে, এটা 5 হয়ে যাচ্ছে। কেন এরকম হয়? দেখো এর কত নাম্বার কার্বনটা উপরে মুক্ত ছিল, 5, তাহলে এটা 5 প্রাইম। এর 1 2 3 নাম্বার কার্বনটা উপরে মুক্ত, তাহলে এটা 3 প্রাইম প্রান্ত। তাহলে এর শেষটা কি, যেটা 5 দিয়ে শুরু সেটা কি দিয়ে শেষ, 3 দিয়ে শেষ, তাহলে 3 প্রাইম। এটা কত দিয়ে শেষ, এটা 5 দিয়ে শেষ, তাহলে এটা 5 প্রাইম। তাহলে এই জন্য একটা সোজা হয় আর একটা উল্টো হয়, এই কারণেই একটা 5 প্রাইম হলো আর একটা 3 প্রাইম। বোঝা গেছে? তো এই হয়ে গেল ডিএনএর মডেল। এটাকে বলা হয় ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল। বোঝা গেছে? ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল। ডিএনএর গঠন আমরা বুঝলাম। এবার আসি কোষ বিভাজনে। কোষ বিভাজন, তাহলে আমাদের ক্রোমোজোম সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। নিউক্লিয়াস বুঝেছি, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, জেনেটিক মেটেরিয়াল থাকে বুঝেছি। জেনেটিক মেটেরিয়ালটা কি, অ্যাকচুয়ালি ডিএনএ। ডিএনএ স্ট্রাকচার আমরা দেখেছি। আর কি দেখলাম, এই ডিএনএ আরো পেঁচিয়ে পেঁচিয়ে, মানে ডিএনএর প্যাকেজিং পদ্ধতি হয়। ডিএনএ প্যাকেজিং হয়ে কি হয়, ক্রোমোজোম তৈরি হয়। আর যখন কোষ বিভাজন হবে, এই ক্রোমোজোমগুলো দুটো কোষে সমান ভাগে ভাগ হয়ে যাবে। এই অবধি ক্লিয়ার, আমাদের বেস ক্লিয়ার। এবার আসি কোষ বিভাজন। কোষ বিভাজন কত রকমের হয়, ধরো এখানে দেখি টাইপগুলো এখানে লিখেছে কি, চলো। আচ্ছা, কোষ বিভাজন বলতে কি বোঝায়? কোষ বিভাজন মানে এই যে একটা, এখানে ছবিটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখো একটা কোষ কি সুন্দর বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস হয়ে গেছে, তারপরে দেখো সাইটোকাইনেসিস হচ্ছে। সাইটোকাইনেসিস হয়ে পুরো খাঁজটা গঠন হয়ে যাবে, এই নিউক্লিয়াসটা এদিকে চলে যাবে, এই কোষটা এদিকে চলে আসবে, ওই কোষটা দিকে, দুটো নতুন কোষ তৈরি হয়ে যাবে। তো কোষ বিভাজন কেন হয়? কোষ বিভাজন কেন হয়? কারণ কোষের সংখ্যা বৃদ্ধি করতে হবে, জীবের বৃদ্ধি ঘটাতে হবে। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটাতে হবে, জীবের বৃদ্ধি ঘটাতে হবে। আমাদের কোথাও কেটে গেল, সেই জায়গাটাই কি কাটাই থাকবে না, আমাদের কোষ সেই জায়গাটা আবার নতুন কোষ বিভাজন করে করে নতুন কোষ বানিয়ে ফেলবে, সেই জায়গাটা আমাদের কিছুদিন পর রিপেয়ার হয়ে যাবে। তাহলে ক্ষতস্থান পূরণ, ক্ষয় পূরণ আমি লিখতে পারি, ক্ষয় পূরণ ইত্যাদি এই সমস্ত কাজে, বা জনন কোষ গঠন, যখন জনন হবে, জনন কোষ মানে গ্যামেট উৎপাদন করতে হবে, যে দুটো গ্যামেট মিলিত হয়ে নতুন শিশু তৈরি হবে, তাহলে বংশ বিস্তারের ক্ষেত্রেও কিন্তু কোষ বিভাজন সাহায্য করছে। তাহলে জনন কোষ গঠন, এই সমস্ত কাজে কি কোষ বিভাজন হয়।
চলো, এখানে রয়েছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু ও গঠনগত কাজ। দেখো কোষ বিভাজনে কারা কারা অংশগ্রহণ করে। নিউক্লিয়াস অলরেডি আমরা বলে দিয়েছি, নিউক্লিয়াসের গঠন অলরেডি বলে ফেলেছি, আর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে সেটাও দেখা হয়ে গেছে। সেন্ট্রোজোম কি ম্যাম? সেন্ট্রোজোমটা জানি না। কোষের মধ্যে আর এক ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। ধরো কোষের মধ্যে কি থাকে? সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম থাকে কারোর মধ্যে সেন্ট্রিওল থাকে। কি জিনিস এগুলো? সেন্ট্রোজোম যদি বলি, সেন্ট্রোজোম এরকম ধরনের একটা তারকাকার বস্তু। কেমন দেখতে হয়? এরম একটা অংশ, এরম একটা অংশ, দুটো পাইপের মতন অংশ দেখতে পাওয়া যায়, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এবং তাদের বাইরে একটা লিকুইড থাকে যেটাকে কাইনোপ্লাজম বলা হয়। আর এখান থেকে কিছু আলোক রশ্মি, তন্তু রশ্মি নির্গত হয়। এখান থেকে এরকম রশ্মি নির্গত হয়। বললাম ম্যাম একটা সূর্য আঁকলেন নাকি? এটা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে কি কি বললাম? এই ভেতরের অংশগুলো হচ্ছে সেন্ট্রিওল, এগুলোকে কি বলে? সেন্ট্রিওল বলে। এই সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়, মানে সেন্ট্রিওলের মধ্যে না প্রচুর এরকম পাইপের মতন মাইক্রোটিবিউল বা অনুনালিকা রয়েছে। পরে এগুলো আস্তে আস্তে এরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেগুলো কোষের বেমতন্তু গঠনে সাহায্য করে। ঠিক আছে, তো এগুলো এখান থেকে এরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়, এরকম ধরনের বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এগুলো হচ্ছে সেন্ট্রিওল। তার বাইরে এই যে সাইটোপ্লাজমটা রয়েছে, এটাকে বলবো কি? কাইনোপ্লাজম। আর বাইরে এগুলো কি তৈরি হচ্ছে? অ্যাস্ট্রাল রশ্মি, অ্যাস্ট্রাল রশ্মি, সেন্ট্রোস্ফিয়ারও বলা হয়। তাহলে এই হচ্ছে একটা সেন্ট্রোজোম। এটা একটা কোষীয় অঙ্গাণু যেটা কোষের মধ্যে প্রেজেন্ট থাকে। যখন কোষ বিভাজন হবে এরকম ভাবে প্রচুর বেমতন্তু তৈরি করে ফেলে, দিয়ে সারা কোষে এরকম বেমতন্তু ছড়িয়ে দেয়, সারা কোষে বেমতন্তু ছড়িয়ে দেয়। আগে সেন্ট্রিওল নিজে দুটো ভাগে ভাগ হয়ে যায়। কোষ বিভাজনের আগে কি হয়ে যায়? সেন্ট্রিওল দুটো ভাগে ভাগ হয়ে যায়, দিয়ে এই মেরুতে চলে যাবে, এই মেরুতে চলে আসবে, দিয়ে দুজনই প্রচুর বেমতন্তু তৈরি করে ফেলবে, সারা কোষে এরকম বেমতন্তু ভর্তি হয়ে যায়। এটাই হচ্ছে এই সেন্ট্রোজোমের কাজ। তো এইখান থেকে কি হয়, যখন ক্রোমোজোম ভাগ হয় তো ক্রোমোজোম এর মধ্যে দিয়ে চলাফেরা করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলন, যে ক্রোমোজোমের দুটো দিকে সরে যাওয়া নিউক্লিয়াসের বিভাজনে হেল্প করে এই সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম শুধুমাত্র কিন্তু প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়, উদ্ভিদ কোষে থাকে না। তাহলে ম্যাম উদ্ভিদ কোষে কি কোষ বিভাজন হয় না? অবশ্যই হয়। তাহলে সেখানে বেমতন্তু কে তৈরি করে? সেখানে বেমতন্তু তৈরি করে এরকম কিছু মাইক্রোফিলামেন্ট, কোষের মধ্যেই ছড়িয়ে থাকে, সাইটোস্কেলিটন বলা হয়। তো এরকমই কিছু অনুনালিকা বা মাইক্রোটিবিউল সারা কোষে, উদ্ভিদ কোষে সারা কোষে কিন্তু ছড়িয়ে থাকে। ধরো এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, এটা একটা উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম মানে এরকম মাইক্রোটিবিউল সারা কোষে এমনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। তো যখন কোষ বিভাজন হবে এরাই পরপর অ্যারেঞ্জ হয়ে যাবে, এরাই পরপর এভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। আর প্রাণী কোষে তৈরি করার জন্য সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল রয়েছে। কোনো কোনো প্রাণী কোষে পুরো সেন্ট্রোজোমটা থাকে, কোনো কোনো প্রাণী কোষে এই বাইরের কাইনোপ্লাজম, অ্যাস্ট্রাল রশ্মি এগুলো থাকে না, শুধু সেন্ট্রিওল, মাঝের এই অংশ দুটো, এই দুটোও থাকে। ক্লিয়ার? রাইবোজোম। ম্যাম রাইবোজোম কি কাজে সাহায্য করে? রাইবোজোম আমরা পড়েছি এর আগে, কোষের মধ্যে থাকে, কোষের মধ্যে থাকা একটা ক্ষুদ্র অঙ্গাণু রাইবোজোম। এই মেনলি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কি কাজে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষ করবে রাইবোজোম। প্রোটিন কেন লাগবে? প্রোটিন এই কারণেই লাগবে কারণ ওই যে দেখলে ক্রোমোজোম বানাতে হবে, ক্রোমোজোম বানাতে গেলে কি লাগবে? শুধু ডিএনএ তো ক্রোমোজোম বানাতে পারে না, কি লাগবে? তার সাথে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলোকে বানাতে হবে। তো তাহলে এই প্রোটিনগুলো বানাতে গেলে রাইবোজোম তো লাগবেই, রাইবোজোম ছাড়া প্রোটিন তৈরি হবেই না, আরএনএ ছাড়াও প্রোটিন তৈরি হবেই না। তাহলে আরএনএ, রাইবোজোম এগুলো কিন্তু লাগছে। লাস্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি কাজে লাগবে? আরে বাবা মাইটোকন্ড্রিয়া ছাড়া কোনো কাজ হবে কি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? কারণ এর মধ্যে কি প্রেজেন্ট থাকে? এর মধ্যে কি প্রেজেন্ট থাকে? এটিপি প্রেজেন্ট থাকে। আর এই এটিপি ছাড়া তো কোষ বিভাজন সম্ভব না, মানে কোনো কাজই সম্ভব না এটিপি ছাড়া।
যে কোনো কাজ করতে গেলে আমাদের শক্তি প্রয়োজন। এটিপিকে ভাঙবো, সেখান থেকে শক্তি রিলিজ হবে, তাহলে একটা কোষ বিভাজন হতে গেলে অনেক কিছু দরকার, তাহলে শক্তি তো অবশ্যই দরকার, শক্তি যোগাবে কে? মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? তাহলে এই কোষ অঙ্গাণুগুলো কিন্তু আমাদের লাগছে। কোষ বিভাজনের তাৎপর্য, কেন কোষ বিভাজন হয় অলরেডি প্রথম স্লাইডে বলে দিলাম, যে বৃদ্ধি গঠন, যে কোনো উদ্ভিদের বৃদ্ধির জন্য কি দরকার? কোষ বিভাজন দরকার। কারণ আমাদের জীবনচক্র যদি দেখো না, কোথা থেকে শুরু হয়েছিল? ওই যে দুটো গ্যামেট মিলিত হয়েছিল, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে একটা কোষ বানিয়েছিল ম্যাম, কি? জাইগোট বানিয়েছিল। তাহলে ওই একটা জাইগোট থেকে আজকে আমরা এত বড় কি করে হয়ে গেলাম? তাহলে ওই জাইগোটটা যদি সেই সময় বিভাজন না করতো, আজকে আমরা এই বড়টা হতে পারতাম না। তাহলে জীবদেহের গঠন, জীবদেহের বৃদ্ধির জন্য কোষ বিভাজন কিন্তু দরকার। তারপরে ক্ষত স্থান পূরণ, ওই যে বললাম কোথাও কেটে গেলে সেই জায়গাটা কিন্তু ওরকমই ক্ষত থেকে যায় না আমাদের একভাবে, ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিপেয়ার হয়ে যায়। তাহলে রিপেয়ার করতে গেলে সেখানে কোষ বিভাজন লাগবে, জননের জন্য কোষ বিভাজন লাগবে, তাই না? জনন কোষ বানাতে গেলে কি করতে হবে? আমাদের কোষ বিভাজন করতে হবে, শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে কোষ বিভাজন হবে, তাহলে সেখানে। আর পরিস্ফুটন, যে কোনো উদ্ভিদ বলো প্রাণী বলো, তার পরিস্ফুটনের জন্য কিন্তু মানে বিকাশের জন্য কি দরকার? কোষ বিভাজন দরকার। তো এই পয়েন্টগুলো একটু নিজের মতন পড়ে নেবে। এবার চলে আসছি কোষ বিভাজনের প্রকারভেদ। 3 প্রকার রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। এই প্রকারগুলো একবারে খুব ভালোভাবে বুঝবে। অ্যামাইটোসিস মানে কি? সরাসরি কোষ বিভাজন, সরাসরি কোষ বিভাজন হবে এখানে। মানে ধরো এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে হয়, যারা এককোষী প্রাণী, তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। ধরো এই একটা কোষ, এর মধ্যে রয়েছে একটা নিউক্লিয়াস, কি হবে? এই কোষটা, নিউক্লিয়াসটা আস্তে আস্তে এরকম দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এবার এই কোষের মধ্যে একটা খাঁজ তৈরি হবে, মানে কোষের মধ্যে এরকম কি হচ্ছে? খাঁজ তৈরি হচ্ছে, দিয়ে এখান থেকে দুটো কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই যে ডিরেক্ট সেল ডিভিশন হলো, এখানে কোনো দশার দরকার নেই। নিউক্লিয়াস বৃদ্ধি পেল, নিউক্লিয়াস বৃদ্ধি পেয়ে দুটো কোষে ভাগ হয়ে গেল, তারপর সেখান থেকে দুটো দিকে ভাগ হয়ে গেল, তারপরে সাইটোপ্লাজম ভাগ হলো, সরাসরি হয়ে গেল। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলি অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ধরো ইস্ট, ব্যাকটেরিয়া, কিছু এককোষী শৈবাল, ঠিক আছে, এককোষী শৈবাল, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার চলে আসি মেইন যে দুটো টাইপ, খুব ভালো করে বুঝবে, মাইটোসিস অ্যান্ড মিওসিস। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? ধরো এই একটা কোষ, এই কোষটা হচ্ছে ডিপ্লয়েড। এবার তোমাদের বলা হয়নি ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বলতে কি বোঝায়। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বলতে কি বোঝায়, এই জায়গাটাই বুঝে নাও, আগে বলে দিই। ডিপ্লয়েড বলতে কি বোঝায়, হ্যাপ্লয়েড বলতে কি বোঝায়? দেখো, ডিপ্লয়েডকে আমরা 2n দ্বারা ডিনোট করি, আর এটাকে n দ্বারা ডিনোট করি। মানে আমাদের কোষের মধ্যে কতগুলো ক্রোমোজোম দেখেছিলাম? 23 জোড়া ক্রোমোজোম আমরা দেখেছিলাম। কতগুলো? 23 জোড়া। কেন জোড়া? কারণ এক একটা জোড়া ম্যাম পুরোপুরি সেম ছিল। এই জোড়াটা এরকম ছিল, এই জোড়াটা এরকম ছিল, তারপরে এটা ধরুন 3 নাম্বার জোড়া ছিল, ঠিক আছে? এরকম কটা জোড়া ছিল? 23টা জোড়া ছিল। কেন? তাহলে এই দুটো দুটো করে সেম, তাহলে এই দুটোর বৈশিষ্ট্য, কাজ সব সেম। হ্যাঁ, এই দুটোর বৈশিষ্ট্য, কাজ সব সেম। তাহলে একটা কোষের মধ্যে যে 23টা জোড়া ক্রোমোজোম রয়েছে, আমাদের মানুষের মধ্যে হাইয়েস্ট কত জোড়া রয়েছে? 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তার বেশি কম কিন্তু থাকে না। বেশি কম হলেও সেটা অস্বাভাবিক, ব্যতিক্রম, বেশি কম কিন্তু থাকে না। তাহলে এই যে দশাটা, এই দশাটাকে বলা হয় কি? ডিপ্লয়েড দশা। এই দশাটাকে আমরা কি বলবো? ডিপ্লয়েড দশা। এবার হ্যাপ্লয়েড দশা কখন বলা হয়? যদি দেখা যায় এই যে প্রত্যেকটা জোড়ার মধ্যে একটা একটা করে ক্রোমোজোম, মানে বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোম, সিঙ্গেল সেট ক্রোমোজোম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড সেট। মানে প্রত্যেকটা জোড়া থেকে, এই ধরো এইটা থেকে এই একটা ক্রোমোজোম, এটা থেকে এই একটা ক্রোমোজোম, 3 নাম্বার থেকে এই একটা ক্রোমোজোম, এভাবে 23টা জোড়া থেকে যদি শুধুমাত্র 23টি ক্রোমোজোম থাকে,
তাহলে সবকটা কি সিঙ্গেল সেটে চলে এলো। এই সিঙ্গেল সেটে প্রত্যেকটা ক্রোমোজোম নিজ বৈশিষ্ট্য সম্পন্ন, কেউ কারোর সাথে পুরোপুরি ম্যাচ খাবে না। তাহলে এই রকম সেটটাকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড সেট বলবো। এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট। আর এটা হয়ে গেল কি? ডিপ্লয়েড সেট। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে ডিপ্লয়েড সেটে প্রতিটা ক্রোমোজোম দুটো দুটো করে থাকে, জোড়ায় প্রেজেন্ট থাকে, সেম বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোম। হ্যাপ্লয়েড সেটে মানে স্ববৈশিষ্ট্য সম্পন্ন সিঙ্গেল করে ক্রোমোজোম থাকে। এটাকে হ্যাপ্লয়েড সেট বলছি। আশা করি ক্লিয়ার। তাহলে মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়? মাইটোসিস কোষ বিভাজনে কি হবে? ধরো একটা ডিপ্লয়েড কোষ বিভাজন হচ্ছে, এর মধ্যে 46টা ক্রোমোজোম রয়েছে। তাহলে এখান থেকে যে দুটো কোষ তৈরি হবে, এখান থেকে সরাসরি কি হয়? বিভাজন হয়ে কটা কোষ তৈরি হবে? দুটো কোষ তৈরি হবে। আর এই দুটো অপত্য কোষই কি প্রকৃতির হবে? ডিপ্লয়েড প্রকৃতিরই হবে। কারণ এর মধ্যে যে টোটাল 46টা ক্রোমোজোম ছিল, এ কোষ বিভাজনের পরেও একেও 46টা ক্রোমোজোম দেবে, একেও 46টা দেবে। কিভাবে দেবে? আগে নিজে ডবল করে নেবে। তাহলে ডবল কিভাবে হয় এই পুরো প্রসেসটা ডিটেলে দেখব। ঠিক আছে, তাহলে মাইটোসিস প্রক্রিয়া আমরা এটাই দেখলাম, একটা মাতৃকোষ থেকে একটা মাতৃকোষ সে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। দুটি অপত্য কোষ সৃষ্টি করছে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সদৃশ বিভাজন। এটাকে কি বলবো? সদৃশ বিভাজন আমরা বলবো, বা সমবিভাজন বলবো। কারণ এখানে তো ক্রোমোজোম নাম্বার কমছে না, সমান নাম্বার হচ্ছে। আর এই ধরনের বিভাজন কোথায় হয়? এই ধরনের বিভাজন আমাদের সমস্ত দেহকোষে হয়। দেহকোষে এই প্রকার বিভাজন হয়। দেহকোষ মানে আমাদের মাথা, পা, হাত, যত বডিতে যত সেল রয়েছে সব কোষগুলো এই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে আর ডাবল হচ্ছে। ঠিক আছে, সমান ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে মিওসিস কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজন হচ্ছে, দেখো ধরো একটা ডিপ্লয়েড সেল, এই ডিপ্লয়েড কোষটা প্রথমে দুটো কোষ বানাবে, আর এই দুটো কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মানে এখানে 46টা থাকলে এর মধ্যে 23টা যাবে, মানে প্রত্যেকটা জোড়ার থেকে হাফ জোড়া এদিকে চলে আসবে, হাফ জোড়া এদিকে চলে আসবে। মানে 1 নাম্বার জোড়ার মধ্যে ধরো দুটো ক্রোমোজোম, তো 1 নাম্বার জোড়া ধরো এখানে এইটা হচ্ছে 1 নাম্বার জোড়া, তো এর মধ্যে একটা চলে আসবে, এর মধ্যে একটা চলে আসবে। 2 নাম্বার জোড়ার থেকে এর মধ্যে একটা যাবে, এর মধ্যে একটা যাবে। তো এইভাবে এর মধ্যে 23টা ক্রোমোজোম, এর মধ্যে 23টা ক্রোমোজোম। তাহলে এটাকে বলছে কি? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তাহলে একটা ডিপ্লয়েড কোষ থেকে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। এটা কি পদ্ধতিতে? মিওসিস 1 পদ্ধতিতে। মিওসিস 1, মিওসিস দুবারে হয়, আবার হবে মিওসিস। পরের স্টেপে কি হবে? পরের স্টেপে এই হ্যাপ্লয়েড কোষ থেকে আবারও দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, আর কমবে না। হ্যাপ্লয়েড থেকে কিন্তু আর কমবে না, এখান থেকেও কি হবে? দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। কিভাবে তৈরি হবে দুটো হ্যাপ্লয়েড কোষ? সেম, এই যে ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমগুলো এখানে আবার কি করবে? আগে রেপ্লিকেশন করে নেবে। রেপ্লিকেশন করে এর মধ্যে একটা যাবে, এর মধ্যে একটা যাবে। এও কি করবে? রেপ্লিকেশন করে নেবে, এর মধ্যে একটা যাবে, এর মধ্যে একটা যাবে। দিয়ে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি? মিওসিস 2। এটা হচ্ছে মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 2 পদ্ধতিতে এই 4টে ক্রোমোজোম তৈরি হলো, এই 4টে হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। তাই এখানে কি হচ্ছে? এখানে মাতৃকোষ, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হচ্ছে, 4টি অপত্য কোষ তৈরি হয়। আর এখানে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়। তাই এটাকে কি বলবো আমরা? এটাকে হ্রাস বিভাজন বলবো। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। ক্লিয়ার? এবার আমরা এই প্রসেস দুটো একটু দেখে নেব। মাইটোসিস কিভাবে হয় খুব ভালো করে দেখো। প্রথম দুটো পর্যায়ে কিন্তু এই মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হবে। দুটো পদ্ধতিতে হবে মাইটোসিস প্রক্রিয়া। এক হচ্ছে কি? ক্যারিওকাইনেসিস। এক হচ্ছে ক্যারিওকাইনেসিস, তারপরে হবে কি? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে 4টে সাব পয়েন্ট হবে। একটা কি? ক্যারিওকাইনেসিস মানে তোমরা জানো নিউক্লিয়াসের বিভাজন। ফার্স্টে হবে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে হবে অ্যানাফেজ, তারপরে হবে টেলোফেজ।
দেখো প্রোফেজ দশায় কি হয়, প্রোফেজ দশায় কি হবে, প্রোফেজ দশায় প্রথমে নিউক্লিয়াসটা কেমন ছিল, ঠিক আছে, প্রথমে নিউক্লিয়াসটা কেমন ছিল সেটা আমাদের জানতে হবে। প্রথমে নিউক্লিয়াসটা কেমন ছিল, যে নিউক্লিয়াসের মধ্যে, এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএগুলো এরকম খোলা অবস্থায় ছিল। প্রোফেজ দশার শুরুতেই ডিএনএ প্যাকেজিং স্টার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, ডিএনএ প্যাকেজিং স্টার্ট হবে, মানে ক্রোমোজোম, মানে এর যে নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়, মানে এই যে নিউক্লিয়াসের যে পর্দাটা ছিল এই পর্দাটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। এর মধ্যে থাকা নিউক্লিওলাস সেটাও আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। আর এই যে ডিএনএগুলো ছিল এই ডিএনএগুলো এইভাবে কি হয়ে যাবে, প্যাঁচাতে থাকবে। প্রত্যেকটা ডিএনএ এইভাবে কি স্পাইরালাইজেশন বা কুণ্ডলীকরণ ঘটবে। কুণ্ডলীকরণ ঘটতে ঘটতে এখানে কি হয়ে যাবে, কমপ্লিট ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। এরপরে মেটাফেজ দশা, মেটাফেজ দশায় কি হবে, এই সমস্ত ক্রোমোজোমগুলো ধরো কুণ্ডলীকৃত হয়ে ঘন ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। এইভাবে এবার সব ক্রোমোজোমগুলো কি হবে, একদম মিডিল বরাবর সজ্জিত হয়ে যাবে। মিডিল মানে মেটাফেজ মানে একদম মিডিলে লাইন বরাবর নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়ে গেল, যতগুলো ক্রোমোজোম আছে 46টা ক্রোমোজোম এভাবে সজ্জিত হয়ে গেল। তার সাথে এই প্রোফেজের সময় কি হয়ে গেছে, সেন্ট্রিয়ল দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে সেন্ট্রিয়ল চলে এলো, এখানে সেন্ট্রিয়ল চলে এলো, যেটা বললাম কি বানাই, যেটা বেম তন্তু বানাই। তো মেটাফেজ দশায় কি হচ্ছে, বেম তন্তু গঠন স্টার্ট হয়ে যাচ্ছে। এরপর অ্যানাফেজ দশায় কি হবে, অ্যানাফেজ দশায় এই যে বেম তন্তুর সাথে ক্রোমোজোমগুলো আটকে যাবে। এখানে কি রয়েছে, ধরো আমি 3টে দেখালাম, বেম তন্তুর সাথে ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে, ক্রোমোজোমগুলো এরকম আটকে গেছে। তাহলে কি হবে, অ্যানাফেজীয় চলন হবে, এখানে অ্যানাফেজীয় মুভমেন্ট। এই ক্রোমোজোমগুলো কি হবে, হাফ এদিকে যাবে আর হাফ এদিকে আসবে। তো প্রত্যেকটা ক্রোমোজোমের অর্ধেক করে এদিকে যাবে আর অর্ধেক করে এদিকে আসবে। তাহলে দেখো কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে যে এক একটা ক্রোমোজোম রয়েছে, এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের এই যে বাহুটা, এই ক্রোমোজোমের এটা একটা বাহু, এটা একটা বাহু, আবার এটা একটা বাহু, ঠিক আছে। এই দুটো কিন্তু রেপ্লিকেটেড কপি, মানে এই দুটো কি একে অপরের জেরক্স কপি, জেরক্স কপি মানে সেম সেম। এর মধ্যে যদি 10টা জিন থাকে, এর মধ্যেও 10টাই জিন রয়েছে, তাহলে এর মধ্যেও যে 10টা জিন আছে এর মধ্যেও সেই 10টা জিনই আছে। তাহলে এও যদি এদিকে যায়, এও যদি একটা কোষে যায়, তো পুরো ক্রোমোজোমটাই কিন্তু গেল, কারণ প্রথমে সিঙ্গেল ছিল, পরে তো ডাবল হয়েছে। তাহলে এইখানে কি হলো, এতেও কমপ্লিট ক্রোমোজোম গেল, এতেও কমপ্লিট ক্রোমোজোম গেল। এখানে টোটাল 46টা কোষ ছিল, তাহলে 46টা ক্রোমোজোম ওপরে গেল, 46টা ক্রোমোজোম এই দিকে এলো, হলো সমান বিভাজন। তাহলে টেলোফেজ দশায় কি হবে, আলটিমেটলি টেলোফেজ দশায় আর কিছুই হবে না। টেলোফেজ দশায় এই সমস্ত ক্রোমোজোমগুলো এই জায়গায় পৌঁছে যাবে, গিয়ে আবার প্যাচ খুলে যাবে। যে প্যাকেজিং প্রোফেজ দশায় হয়েছিল সেই প্যাকেজিং আবার খুলে যাবে। আর টেলোফেজ দশায় এখানে কি হয়ে যাচ্ছে, এখানেও প্যাকেজিং খুলে গেল। খুলে যাওয়ার পর আবার নিউক্লিয় পর্দা তৈরি হয়ে যাবে, নিউক্লিয় লাস তৈরি হয়ে যাবে, সব তৈরি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ক্যারিওকাইনেসিস কমপ্লিট হলো, নিউক্লিয়াসের বিভাজন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কি হবে, সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, কিছুই না। সাইটোকাইনেসিস শুধুমাত্র উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে একটু আলাদা হয়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর হচ্ছে প্রাণী কোষের সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে কি হয়, এটা যদি উদ্ভিদ কোষ হয়, এখানে ধরো একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, তো এদের মধ্যে কি হয়, বেসিক্যালি কোষ পাত তৈরি হয়। মাঝখানে একটা কি তৈরি হয়, কোষ পাত গঠন হয়, যার ফলে কোষটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে কোষ পাত গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে। প্রাণী কোষে কিভাবে সাইটোকাইনেসিস ঘটে, প্রাণী কোষে ধরো, প্রাণী কোষে এরকম কি হবে, খাঁজ তৈরি হবে, সাইটোপ্লাজমিক খাঁজ তৈরি হবে, দিয়ে এই খাঁজ বরাবর পুরো এটা কেটে যাবে। দেখো এখানে দেখা যাচ্ছে সাইটোপ্লাজমিক খাঁজ তৈরি হলো এবং এই কোষটা পরস্পর দুটো থেকে ভিন্ন হয়ে গেল। প্রাণী কোষে এরকম সাইটোপ্লাজমিক খাঁজ তৈরির মাধ্যমে কমপ্লিট হয়। তাহলে এটা গেল, সরি এখানে অ্যামাইটোসিস, আমি মাইটোসিস বুঝিয়ে দিয়েছি, এটা কেটে দিই, এটা মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোসিস
কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি এখানে দেখিয়েছি, এটা একটু দেখে নিও, আমি হেডিংটা দেখিনি। অ্যামাইটোসিস আগেই বলে দিয়েছি, এই কারণে এখানে কিন্তু আমি আর আলাদা করে বললাম না। অ্যামাইটোসিস এখানে যেটুকু বলেছি এর বাইরে আদার্স কিছু নেই, তো এই কারণে অ্যামাইটোসিস বলেছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি, ডিরেক্ট সেল ডিভিশন হচ্ছে অ্যামাইটোসিস, এটার সাথে কোনো রিলেটেড নয়, ঠিক আছে। যাই হোক, মাইটোসিস এখানে ছিল, মাইটোসিস কোষ বিভাজন, যাই হোক প্রিভিয়াস পেজ ওটা এখানে চলে আসবে। তো মাইটোসিসের এখানে দেখো ছবিটা একবার ভালো করে দেখিয়ে দিই। নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসগুলো এই যে প্রোফেজ স্টার্ট হচ্ছে মানে কুণ্ডলীকরণ স্টার্ট হচ্ছে, ঘন হতে শুরু করেছে। আর এদিকে সেন্ট্রোজোম বিভাজিত হয়ে গেছে, দেখো সেন্ট্রোজোম বিভাজিত হয়ে গেছে, এদিকে দেখো এই যে সেন্ট্রোজোম বিভাজিত হয়ে গেছে, দুটো সেন্ট্রোজোম তৈরি হয়ে গেছে। এখানে ক্রোমোজোমগুলো মোটা হতে শুরু করেছে। এটা হচ্ছে একদম প্রোফেজের শেষে সব ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। এবার মেটাফেজে দেখো প্রত্যেকে মিডিলে চলে এসছে। মিডিলে আসার পর কমপ্লিট বেমতন্তুও তৈরি হয়ে গেছে। এবার অ্যানাফেজে কি হচ্ছে, অ্যানাফেজিক মুভমেন্ট হচ্ছে। এই ক্রোমোজোম এক একটা ক্রোমোজোম যে মেরুর দিকে যাত্রা করছে, মেরুর দিকে যাত্রা করলে টেলোফেজ দশায় কি হয়ে গেল, টেলোফেজ দশায় এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, আর এই একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। তারপরে এই যে খাঁজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে সাইটোকাইনেসিস, বোঝা গেছে। তাহলে এটা গেল মাইটোসিস কোষ বিভাজন। এবার আসি মিওসিস কোষ বিভাজন। মিওসিসে একটু অন্যরকম হয়, দেখো এখানে দুটো সমসমস্ত ক্রোমোজোমকে দেখিয়েছে, ধরো একটা জোড়াকে দেখিয়েছে এখানে, এটা হচ্ছে 5 নাম্বার জোড়া। 5 নাম্বার জোড়ার ক্রোমোজোমটা দিয়ে আমরা বুঝি সব কটা জোড়াতে সেম ঘটনাই ঘটবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো ক্রোমোজোম কি ফার্স্টেই যখন মিওসিস 1 হবে, একটা জোড়ার মধ্যে একটা ক্রোমোজোম একটা কোষে যাবে, একটা ক্রোমোজোম আর একটা কোষে চলে যাবে, কমপ্লিট ক্রোমোজোম। তারপরে যখন বিভাজন হবে ওই একটা একটা করে মানে হাফ অফ করে যাবে, কারণ এই হাফটাও যা এই হাফটাও তাই, এরই জেরক্স কপি সেম। তো আমি দুটো সেম নিয়ে কি করব, তাই না। তাহলে এখানে দুটো পদ্ধতি হবে, একটা হবে মিওসিস 1। মিওসিস 1 এ কি হবে, ক্যারিওকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিস 1 এর মধ্যে প্রত্যেকটা দশা হবে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, আর হবে টেলোফেজ 1। কিভাবে হয় দেখো, আচ্ছা টেলোফেজটা এখানে দেখো, তো এখানে দেখো দুটো ক্রোমোজোম দেখাবো। এই একটা ক্রোমোজোম প্রোফেজ 1 মানে কি, প্রোফেজ দশায় কি হবে, প্রোফেজ দশায় এক হচ্ছে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটবে, নিউক্লিয় পর্দা থাকবে না, একদম বিলুপ্ত ঘটে যাবে। নিউক্লিয় এর মধ্যে কি থাকবে, এর মধ্যে ক্রোমোজোম প্রেজেন্ট থাকবে, এবার ক্রোমোজোমগুলো প্রোফেজ দশায় কি হয়, স্পাইরালাইজেশন বা কুণ্ডলীকরণ ঘটে, এটা আমরা জানি। তো এখানে কুণ্ডলীকরণ তো ঘটবে, ধরো এই একটা ক্রোমোজোম তার কুণ্ডলীকরণ ঘটছে, এর সাথে সাথে এরই সমস্ত ক্রোমোজোম মানে এরই যে জোড়াটা, আমি 1 নাম্বার এখানে 5 নাম্বার জোড়া নিয়েছি, তো 5 নাম্বার জোড়ার এটা একটা ক্রোমোজোম, এটা ধরো আর একটা ক্রোমোজোম, তো এরা কুণ্ডলীকরণ করছে কিন্তু একসাথে জোট বেঁধে গেছে। কি হয়ে গেছে, একসাথে জোট বেঁধে গেছে। তাহলে এই কুণ্ডলীকরণ ঘটার পর দুটো সমস্ত ক্রোমোজোম, তাহলে ফার্স্টে কি হয়, ফার্স্টে কুণ্ডলীকরণ হবে, তারপরে সমস্ত ক্রোমোজোম জোট বাঁধবে, সমস্ত ক্রোমোজোম জোট বাঁধে, কারণ একই জোড়ার দুটো ক্রোমোজোমকে আমরা সমস্ত ক্রোমোজোম বলি, জোট বাঁধলো। জোট বাঁধার পরে কি করবে, এই জোটটা এইভাবেই থাকবে কিন্তু এরা টেট্রার গঠন করে ফেলবে। মানে টেট্রার মানে কি, এই যে ক্রোমোজোমের বাহুগুলো যে পরস্পর পৃথক হয়ে যায় না, পৃথক হয়ে যাবে, ক্রোমোজোমের বাহুগুলো এরমভাবে পৃথক হয়ে যাবে, কিন্তু এরা একে অপরের সাথে আটকে থাকবে। এবার একে অপরের সাথে কিভাবে আটকে থাকবে দেখো, এই জায়গাটা যদি দেখাই, এই জায়গাটা দেখাই,
অ্যাকচুয়ালি প্রোফেজের মধ্যে 5টা উপদশা হয়। একটা এই যে কুণ্ডলীকরণ যখন হচ্ছে এটাকে আমরা কি বলছি, লেপ্টোটিন দশা। লেপ্টোটিন দশা যখন কুণ্ডলীকরণ হচ্ছে, যখন জোট বাঁধছে এই দশাটাকে আমরা কি বলছি, জাইগোটিন দশা। জাইগোটিন দশায় কি হয়, ক্রোমোজোমগুলো জোট বাঁধে। তারপরে 3 নম্বরে আসবে কি, প্যাকাইটিন দশা। 3 নম্বরে আসবে প্যাকাইটিন দশা। এই প্যাকাইটিন দশায় দুটো ক্রোমোজোম পরস্পর কি হবে, ক্রসিং ওভার করবে। ক্রসিং ওভার জিনিসটা কি দেখো, ঠিকঠাক হলো না। ক্রসিং ওভার মানে এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের দুটো বাহু, দুটো ক্রোমাটিড রয়েছে। এই দুটো ক্রোমাটিডের, এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডটা কি, সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড বলা হয়, কারণ একই ক্রোমোজোমের দুটো বাহু, তাই জন্য সিস্টার এরা। আর এর সাথে যদি আর একটা ক্রোমোজোম আমি দেখাই, তাহলে এর সাথে এ কি, এটা একটা ক্রোমোজোমের ক্রোমাটিড, ওটা আর একটা ক্রোমোজোমের ক্রোমাটিড, তাহলে এরা হয়ে যাচ্ছে কি, নন সিস্টার। তাহলে ক্রসিং ওভার কাদের মধ্যে হয়, দেখো এখানে পিঙ্ক একটা আর গ্রিন একটা, এদের মধ্যে কি হলো, পরস্পর দেহাংশের বিনিময় হলো। এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি ক্রসিং ওভার। যদি কোশ্চেন আসে যে ক্রসিং ওভার কোন দশায় সম্পন্ন হয়, প্যাকাইটিন উপদশায় সম্পন্ন হয়। প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় সম্পন্ন হয়। তাহলে এটা হলো। তারপরে 4 নম্বরে হয় কি, প্যাকাইটিন। তারপরে ডিপ্লোটিন হয়, ডিপ্লোটিন দশা। ডিপ্লোটিন দশায় কি হয়, এরা পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। মানে এই যে যেখানে ক্রসিং ওভারটা তৈরি হলো, এই যে ক্রসটা তৈরি হলো, ওই ক্রসটাকে বলা হয় কায়াজমা। ঠিক আছে, এই যে ক্রসটা, এই যে ক্রসটা তৈরি হলো এটা হচ্ছে কায়াজমা। কায়াজমা তৈরি হলো। এই কায়াজমার প্রান্তীয় গমন হয়, মানে এই যেখানে ক্রস হয়েছে, ক্রোমোজোম দুটো পরস্পর থেকে সরে যাচ্ছে, মানে এই কায়াজমা আস্তে আস্তে প্রান্তের দিকে সরে আসছে। এটাকে বলা হয় কায়াজমার প্রান্তীয় গমন, যেটা এই ডিপ্লোটিন আর লাস্ট দশা ডায়াকাইনেসিস এই দুটোতে হয়। ডায়াকাইনেসিস এই দুটোতে হয়। তো টোটালি আলটিমেটলি প্রোফেজের শেষে ক্রোমোজোম দুটো কি অবস্থায় রয়েছে, এই দশায় রয়েছে। আলটিমেটলি শেষে কি অবস্থায় রয়েছে, এই দশাটাই রয়েছে। গোলটা করবো না, তাহলে নিউক্লিয়াস মনে হবে। এই দশায় রয়েছে যেখানে কায়াজমা টার্মিনাল পোর্শনে পৌঁছে গেছে। এবার মেটাফেজ দশায় এই অবস্থায় ক্রোমোজোমগুলো কি হবে, দুটো দেখাচ্ছি। এই অবস্থায় ক্রোমোজোমগুলো মিডিলে সজ্জিত হলো, ততক্ষণে ওদিকে বেমতন্তু তৈরি হয়ে গেছে। বেমতন্তু তৈরি হয়ে গেছে, মিডিলে সজ্জিত হলো। সেম ভাবে এই বেমতন্তু বরাবর কি হবে, একটা ক্রোমোজোম কমপ্লিটলি ওদিকে চলে গেল, আর একটা ক্রোমোজোম কমপ্লিটলি এদিকে চলে এলো। আমার তো পুরো ক্রোমোজোম দরকার ছিল না, তাই না, কারণ এই দুটো তো সেম কপি। তো আমার প্রত্যেকটা জোড়ার থেকে একটা করে ওদিকে চলে গেল, একটা করে এদিকে চলে এলো। তাহলে এই জায়গাটায় কি হলো, এখানে 23টা ক্রোমোজোম এলো, আর এই জায়গায় কটা এলো, এখানে 23টা ক্রোমোজোম এলো। ঠিক আছে, তাহলে এই দুটো কি হয়ে গেল, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। কি হলো, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হলো। এটা গেল ক্যারিওকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিস 1 হওয়ার পরে এই যে দুটো হ্যাপ্লয়েড, মানে এখানে কিন্তু কমপ্লিট নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, নিউক্লিয় পর্দা তৈরি হয়ে যাবে, নিউক্লিয় লাস তৈরি হয়ে যাবে, কমপ্লিট নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, মানে ক্যারিওকাইনেসিস শেষ। ক্যারিওকাইনেসিসের পর কি হবে, লাস্ট সাইটোকাইনেসিস 1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর দশা, এটা 2 নম্বর দশা। সাইটোকাইনেসিস 1 হবে, মানে এর মধ্যে দিয়ে খাঁজ তৈরি হবে। খাঁজ তৈরি হলে এখানে দুটো কোষ ভাগ হয়ে যাবে, এর নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস। এটা ধরো এটা পিঙ্ক ছিল, এটা গ্রিন ছিল, তো দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়ে গেছে, দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়ে গেছে। এবার এই প্রত্যেকটার মধ্যে কি, এই যে ডিএনএ গুলো 23টা ডিএনএ রয়েছে, মানে 23টা ক্রোমোজোম রয়েছে ঠিকই, কিন্তু 23টা ক্রোমোজোম এরকম ডাবল ডাবল হয়ে রয়েছে। এরা আবার বিভাজন করতে পারে, আগেই ডাবল হয়ে রয়েছে। তাহলে এরা বিভাজন করবে কিভাবে, এই মিওসিস 2 পদ্ধতি পুরোপুরি সেম মাইটোসিসের মতন। মিওসিস 2 পুরোপুরি সেম মাইটোসিসের মতন। এই যে ধরো এরকম গঠন হয়ে রয়েছে, এখান থেকে কি হবে, হাফ এদিকে যাবে, হাফ এদিকে যাবে। সেম ভাবে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 সেম এরকম দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মেটাফেজ 2 কমপ্লিট হয়, কমপ্লিট হয়ে এরকম 4টে হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে। ক্লিয়ার হয়েছে?
4টে হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে। লাস্ট টপিক হচ্ছে কোষচক্র। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এটা বলে দিই, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? মিওসিস কোষ বিভাজন হয় জনন কোষে। কোথায় হয়? জনন কোষে। কারণ আমাদের যে গ্যামেট গঠন হয় শুক্রাণু আর ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু এরা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে থাকে, আর এই হ্যাপ্লয়েড কোষ গঠনের জন্যই মিওসিস কোষ বিভাজন হয়। লাস্ট দেখে নাও সেল সাইকেল বা কোষ চক্র বলতে কি বোঝায়। আমরা এতক্ষণ কোষ বিভাজনটা দেখলাম, কিন্তু এই কোষ বিভাজন হওয়ার আগে বেশ কিছু জিনিস দরকার হয়। কি কি দরকার হবে দেখো, এই যে কোষ চক্রটা রয়েছে, কোষ চক্র মানে এই যে এখান থেকে হচ্ছে একটা কোষ তার লাইফ সাইকেল শুরু হলো। ধরো এটা একটা নতুন কোষ, জাস্ট সদ্য তৈরি হয়েছে একটা কোষ। এই সদ্য তৈরি হওয়া কোষের নিউক্লিয়াসটা কেমন হবে? এই সদ্য তৈরি হওয়া কোষের নিউক্লিয়াসটা মানে সদ্য তৈরি হয়েছে মানে তার ডিএনএটা ছন্ন ছড়া হয়ে পেঁচিয়ে এরকম সিঙ্গেল সিঙ্গেল ডিএনএ রয়েছে, তাই তো? তাহলে একে আবার বড় হতে হবে, কোষটাকে আগে ম্যাচিওর হতে হবে। যতক্ষণ না সে ম্যাচিওর হচ্ছে তাকে বিভাজন করা যাবে না, মানে এ কিন্তু সঙ্গে সঙ্গে বিভাজন করতে পারবে না। যেমন একটা শিশু জন্মের পর সাথে সাথে কি বিভাজন মানে সাথে সাথে কি রিপ্রোডাকশন করতে পারে না, তাকে আগে ম্যাচিওর হতে হবে, পরিণত হতে হবে। তো কোষকেও আগে পরিণত হতে হয়। এই পরিণত হওয়ার টাইমিংটাকে বলা হয় ইন্টারফেজ দশা। কি বলবো? ইন্টারফেজ দশা। তাহলে এখান থেকে স্টার্ট করে এই পুরো শেষ পর্যন্ত, এই পর্যন্ত এটা কি হয়ে যাচ্ছে? ইন্টারফেজ দশা। তাহলে এই ইন্টারফেজ দশাটা কি কি ভাগে বিভক্ত? 3টে দশায় ভাগ করা যায়, G1, S আর G2। G1 দশায় কি হয় দেখো, G1 দশায় কি হচ্ছে, কোষের মধ্যে এই যে ডিএনএ গুলো রয়েছে, এই ডিএনএ গুলো কেমন ভাবে রয়েছে? ধরো এই একটা সিঙ্গেল ডিএনএ রয়েছে, এবার কোষ বিভাজন করতে গেলে আমাকে এটাকে এরকম বানাতে হবে, তবে তো পারবো আমি দুটোতে সমান ভাগে ভাগ করে দিতে। তাহলে এই সিঙ্গেল ডিএনএটাকে আমার ডাবল করতে হবে, তাহলে আমাকে নতুন করে ডিএনএ বানাতে হবে। ডিএনএ বানাতে গেলে কি লাগবে? রান্না করতে গেলে কি লাগবে? আমার উপকরণ লাগবে, সবজি, মাছ, মাংস এগুলো লাগবে। তো ডিএনএ বানাতে গেলে আমার কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে, কিছু রাইবোজ শর্করা লাগবে, কিছু প্রোটিন লাগবে, কিছু নাইট্রোজেন বেস লাগবে, এগুলো লাগবে। আমার হিস্টোন প্রোটিন লাগবে, পরে ক্রোমোসোম বানাতে হবে তো না, তো হিস্টোন প্রোটিন লাগবে। তো এই জিনিসগুলো তৈরি করা যাক। তাহলে G1 দশায় কি হয়? মেনলি ডিএনএর উপকরণ এইগুলো লাগবে আমার, কিছু আরএনএ তৈরি হয়। দেখো আরএনএ তৈরি না হলে কিন্তু প্রোটিন তৈরি হবে না। তাহলে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ এইগুলো সব তৈরি হয়, বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হয়। আর কি তৈরি হবে? কিছু প্রোটিন তৈরি হবে, হিস্টোন প্রোটিন তৈরি হবে, এগুলো লাগবে তো পরবর্তীকালে, তাই না? প্রোটিন তৈরি হয়। এই তো এগুলো হচ্ছে G1 দশায়। এস দশায় কি হবে? এস দশায় মেন কাজটা হয় ডিএনএর ডুপ্লিকেশন হয়, ডিএনএর দ্বিত্বকরণ ঘটে। মানে এখানে কোষটা কেমন দেখতে হয়ে যায়? এই যে কোষটা এখানে এরকম ছিল, এই কোষটা এই যে নিউক্লিয়াসের মধ্যে এবার কি হয়ে যাবে? এই যে ডিএনএ সিঙ্গেল সিঙ্গেল ছিল, এই সিঙ্গেল ডিএনএ গুলোই ডাবল হয়ে যাবে। এখনো প্যাঁচায়নি কিন্তু ডাবল হয়ে গেছে, জেরক্স কপি তৈরি হয়ে গেছে, নতুন ডিএনএ বানিয়ে ফেলেছে, সেম ওর হুবহু দেখে দেখে বানিয়ে ফেলেছে। তোমরা যেমন পরীক্ষায় একজনের খাতা দেখে আরেকজন টোকো, এও কি করে ডিএনএটাকে হুবহু টুকে দেয়, একদম হুবহু টুকে দেয়, পুরো সেম। এবার এস দশায় এগুলো ঘটছে, তার সাথে সাথে কিছু প্রোটিন তৈরিও হয়, কিছু প্রোটিন আরএনএ এগুলো সংশ্লেষও হয়। আর লাস্ট G2 দশায় কি হচ্ছে? G2 দশায় এখানেও কোষটা আরেকটু আকৃতিতে বাড়ে, কোষ আকৃতিতে বৃদ্ধি পায়, এখানেও বিভিন্ন প্রকার আরএনএ তৈরি হয়, ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত থাকে সেটা মেরামতি হয়, ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকলে মেরামতি হয়। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে G2 দশায়। তাহলে এই 3টে দশা নিয়ে কি দশা গঠিত? আমাদের ইন্টারফেজ দশা গঠিত। তাহলে ইন্টারফেজ কি কি দশা নিয়ে গঠিত বললাম? G1, S আর G2।
কি কি হয় এখানে অলরেডি আমি লিখে দিয়েছি। তাহলে এই G2 দশায় এসে আলটিমেটলি কোষটা কেমন দেখতে হয়? এই G2 দশায় এসে কোষটা আলটিমেটলি এইরকম দেখতে হয়, যে সবে এবার স্পাইরালাইজেশন স্টার্ট করবে। এরপরে চলে আয় এই যে এইটাকে বলছি আমরা বিভাজন দশা। এটা কি? এটা হচ্ছে বিভাজন দশা, মানে কোষ বিভাজন দশা। এটা কি কি দশায় ঘটবে? ক্যারিওকাইনেসিস, মানে এই যে এইটুকু হচ্ছে ক্যারিওকাইনেসিস, এইটুকু ক্যারিওকাইনেসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে কি হয়? বিভাজন হয়, যে এইগুলোর আস্তে আস্তে কুণ্ডলীকরণ ঘটবে, ক্রোমোজোম কুণ্ডলীকরণ ঘটবে, তারপরে কমপ্লিট মেটাফেজ ক্রোমোজোম তৈরি হবে, তারপরে হাফ হাফ করে ভাগ হয়ে যাবে, তারপরে নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, তারপরে দুটো নতুন কোষ তৈরি হয়ে যাবে, এগুলো অলরেডি আমরা দেখে ফেলেছি বিভাজন দশায় কি কি হয়। তাহলে বোঝা গেল ইন্টারফেজ দশায় এই ঘটনাগুলো ঘটে। এবার এই প্রত্যেকটা দশায় ঠিকঠাক ঘটনা ঘটছে কিনা সেগুলো চেক করছে কে? সেগুলো চেক করার জন্য কয়েকটা চেক পয়েন্ট রয়েছে। এই জায়গায় কি রয়েছে? G1S চেক পয়েন্ট, এই জায়গায় রয়েছে G2M চেক পয়েন্ট, আর মেটাফেজ অ্যানাফেজের মাঝখানে রয়েছে M চেক পয়েন্ট। তিনটে চেক পয়েন্ট। কি কি চেক করা হয়? G1S দশায় দেখো, এস দশায় ডিএনএ বানাতে হবে। ডিএনএ বানাতে গেলে আমার ডিএনএর উপকরণ তো দরকার, আমি রান্না করব। রান্না করতে গেলে যদি দেখি সবজি বাজারই হয়নি, তাহলে আমি কি করে রান্না করব? তাহলে যদি ঠিকঠাক এই কাজগুলো না হয়, শর্ত পূরণ না হয়, তো কোষচক্র এখানেই বন্ধ হয়ে যাবে, এখানেই থামিয়ে দিতে হবে, কিছু করার নেই। কারণ এইগুলো কে মেনটেন করছে? এক দশা থেকে আরেক দশায় যাবে কিনা এগুলো মেনটেন করছে সাইক্লিন নামক প্রোটিন। সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ। সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ এই উৎসেচকটা কি করে? কোষ চক্রের এক দশা থেকে অপর দশা যেতে সাহায্য করে, মানে পারমিশন দেবে তবে যাবে। এবার পারমিশন তখনই দেবে, আগে চেক করা হবে ঠিকঠাক আছে কিনা, চেক করে তবে দেবে। কেন? এই চেক পয়েন্টগুলো যদি ঠিকঠাক না কাজ করে, দেখো এখানে তো এইটা চেক করা হলো ডিএনএর উপকরণগুলো তৈরি হয়েছে কিনা। এই G2M মানে G2 দশা আর M দশার মাঝে একটা চেক করা হবে কি না, প্রপার ডিএনএ তৈরি হয়েছে কিনা, ডিএনএর মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা, ক্ষতিগ্রস্ত আছে কিনা ডিএনএ, এটা চেক করা হয়। তারপরে M দশায় কি চেক করা হবে? এই যে মেটাফেজ অ্যানাফেজের মাঝে যে বেমতন্তুগুলো গঠিত হয়েছে, তো নইলে কিন্তু ক্রোমোজোম দুটো ভাগ হতে পারবে না, তো বেমতন্তু তৈরি হয়েছে কিনা এটা দেখা হয়। এই তিনটে চেক পয়েন্ট রয়েছে। যদি চেক পয়েন্টগুলো ঠিকঠাক পাস হয়ে যায়, তাহলে কোষ ঠিকঠাকভাবে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে ফেলবে। আর যদি না হয়, তাহলে কোষচক্রকে ওখানেই থামিয়ে দেওয়া হবে, নতুন কোষ বিভাজন হতে দেবে না। কারণ এবার যদি বলছি যে এই যে সাইক্লিন নির্ভর প্রোটিন কাইনেজ, এই উৎসেচকটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা কোনোভাবে কাজ করতে না পারে, বা আমাদের চেক পয়েন্ট যদি ঠিকঠাক নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ধরো ভুলভালভাবে কোষ বিভাজন হয়ে যাচ্ছে, এখানে ধরো ঠিকঠাক ডিএনএ তৈরি হয়নি বা ডিএনএ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাও কোষ বিভাজন হয়ে যাচ্ছে। তো সেরকম ক্ষেত্রে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, দিয়ে যে ক্ষতিগ্রস্ত কোষগুলো তৈরি হয়, সেগুলো থেকে কিন্তু টিউমার, ক্যান্সার ভবিষ্যতে এগুলো হতে পারে। তো এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বা ঠিকঠাকভাবে কোষ বিভাজন না হলে সেই রকম কোষপুঞ্জ থেকে কি তৈরি হয়? টিউমার সৃষ্টি হয়। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের আজকের লাস্ট টপিক, কোষ বিভাজন। এবার কোষচক্র। এবার এই মাইটোসিস আর মিওসিসের বেশ কিছু পার্থক্য এখানে রয়েছে, যে এটা দেহ মাতৃকোষে ঘটে আর মিওসিস জনন মাতৃকোষে ঘটে। অবভিয়াসলি বলে দিয়েছি, এটা সমবিভাজন বলা হয়, এটাকে হ্রাস বিভাজন বলা হয়, কারণ এখানে ক্রোমোজোম কমে যাচ্ছে। এখানে উৎপন্ন কোষ কটা? দুটো কোষ তৈরি হচ্ছে। এখানে একবার মাইটোসিসে 4টে কোষ তৈরি হচ্ছে। বিভাজনের সংখ্যা, নিউক্লিয়াস সাইটোপ্লাজমে একবার বিভাজিত হয়, এখানে একবার করে বিভাজিত হয়। এখানে দুবার ক্যারিওকাইনেসিস, দুবার সাইটোকাইনেসিস হচ্ছে, একবার মিওসিস 1-এ, একবার মিওসিস 2-তে। আর এখানে কি দেহের সামগ্রিক বৃদ্ধি, ক্ষতস্থান পূরণ করে, আর এ কি করে? ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখতে সাহায্য করে, আর বিশেষ করে বংশ বিস্তারে সাহায্য করে। এই হচ্ছে এই কাজ। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই কমপ্লিট হলো। তো তোমরা যারা যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের কিন্তু এইভাবেই রেগুলার ক্লাস আসতে থাকবে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, নিজেদের ফাইনাল প্রিপারেশনকে আরও ভালো করে তোলো। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই প্রত্যেকে ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।